হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই গল্পের প্রথম পর্ব দেওয়া হয়েছে, এখন দ্বিতীয় পর্ব সহ সম্পূর্ণ গল্প আপলোড করা হয়েছে। যারা প্রথম পর্ব শুনেছেন টাইম মেনশন করা আছে, স্কিপ করে দ্বিতীয় পর্ব শুনে নেবেন। ধন্যবাদ। নিঃশব্দ জ্যোৎস্না রাতে আশেপাশে কিচিরমিচির শব্দ করে জোনাকি পোকারে ডাকছে। চারিদিকে হিমেল হওয়ার গতিবেশ পরিবর্তন লাগছে। পরিবেশটা মন্দ না, রাতের আধারে তার উপর আকাশের চাঁদটা যেন আজকে বেশি আলো দিচ্ছে। চাঁদের সেই লোভনীয় আলো শান্তা পুকুরে পড়ছে, আর সেই আলোতে আশেপাশে উজ্জ্বল হয়েছে। চাঁদের গায়ে কলঙ্ক রেখা সত্ত্বেও তার সুনির্দিষ্ট জ্যোৎস্না দিয়ে সে মানুষকে মোহিত করে, তার আলোক সম্পাদ করে। কোনো কলঙ্ক নেই। চন্দ্র সমস্ত বিশ্বে ছড়িয়ে দেয় আর নির্মল জ্যোৎস্না ধারা বিশ্বে আলো ছড়িয়ে দেওয়াতেই তার আনন্দ। পরিবেশটা মন দিয়ে অনুভব করছে। এক মনে একটার পর একটা সিগারেট শেষ করছে রাফি। বছর এই দিনটাকে রাফির শহরের বাইরে মনোমুগ্ধকর জায়গা সে। রাফির মনে অনেক দুঃখ, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। কার কাছে প্রকাশ করে? কাছে কেউ তো রাফির নেই, সবাই অনেক দূরের পথযাত্রী। রাফির বছরে এই দিন এখানে এসে নিজের সব কষ্টের অনুভূতি ত্যাগ করে। ওদের সেই ঘটনাগুলোকে যেন এখনো তার সামনে ভাসছে। রাফি আর একটা সিগারেট জ্বালায়, ঠোঁটে টান দেয়। বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসে বিলে যায়। ঠোঁটের কোণে আবারও সিগারেটটা লাগাই, তখনই পকেট থাকা ফোনটা বেজে ওঠে। ছোট স্ক্রিনে বড় করে টনি নামটা লেখা। রাফি নামটা দেখে বিরক্ত বোধ করে মোবাইলটা কানে লাগায়। ওই পাশ থেকে নরম গলায় টনি বলতে থাকে, ভাইয়া অনেক তো রাত হয়েছে, চলে আসেন, নয়তো আপনার কোনো সমস্যা হয়ে যাবে। আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমি নিজেকে মাফ করতে পারবো না। টনি, এখন বাজে মাত্র 12টা। এই সময়টা আমার জন্য সন্ধ্যা মনে হচ্ছে। আর এই রাফিকে কেউ কিছু বলবে এমন দুঃসাহস কারো নেই। আমি আমারটা ভালো বুঝি, আমার ব্যাপারে তোর চিন্তা করতে হবে না। ওই পাশ থেকে টনির একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে নীরব শব্দ হয়, আর সে বলে, ভাইয়া আমি জানি, কিন্তু তবুও আপনি সাবধান থাকে। টনির কথা শুনে রাফির একটুও ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে রাফি সিগারেটে টানতে থাকে। এখন এই মনোমুগ্ধকর রোমান্টিক পরিবেশে একটা নারী নামক সঙ্গী হলে ভালো হতো। নিজের কথাটা ভেবে রাফি এসে ফেলে। কোন রূপসী জেনে শুনে এতটা অবাক ছেলের সাথে জড়াবে, যার নেই কোনো বাবা মায়ের পরিচয়, তবে একটা নামের দেশে সবাই রাফিকে চেনে, হলো রাফু ভাই। কিন্তু আজ পর্যন্ত সেই অন্ধকার জগতে রাফু ভাইকে কেউ দেখেনি। প্রতিটা শহরে রাফু ভাইয়ের নামে চাঁদা ওঠে। মানুষ তার নাম শুনলে ভয় পেয়ে যায়। মায়েরা রাফুর নাম বলে শিশুরা ঘুমিয়ে পড়ে। রাফি ছেলেবেলাটা শুধু রয়েছে অন্ধকার চাপা কান্নার মতো। রাফির হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে আরেকটা টান দিয়ে মাটিতে ফেলে দেয়। সে বসে থাকাতে উঠে রাত যত বাড়ছে চাঁদের আলো যেন বেড়ে যাচ্ছে। রাফি সেখানে তার আর 15 ফিট কাছে এসে বাইকটা স্টার্ট দেয়। জায়গাটা জঙ্গলের পাশে। রাফির বাইকটা জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে। হঠাৎ পিছনে একটা ডাল ভাঙ্গার শব্দ শুনে বাইকটা হালকা স্লো করে। আর কোনো শব্দ পায় না। রাফি তাই বাইকটা জোরে টান দেয়। কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠস্বরে জোরে চিৎকার শুনে রাফি বাইকটা থামায়। আবার একটা চিৎকার আওয়াজ। রাফির বুকের ভেতরে সাহস নিয়ে এগিয়ে যায়, আওয়াজটা অনুসরণ করে। কিছু দূর যাওয়ার পর ঝোপের আড়াল থেকে কিছু লোকে কথোপকথন শুনতে পায় রাফি। পিছন থেকে পিস্তলটা বের করে হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। একটা কথা শুনে রাফি দাঁড়িয়ে যায়, আর লোকগুলো কথা শুনতে থাকে। ভাই, মেয়েটা তো অনেক বেশি চিল্লাচ্ছে, কি করবো এটাকে? হা, ঘুমের ওষুধ খেলে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন ভাবে ঘুমের একটা ওষুধ দিয়ে দে। ভাই, এখানে ঘুমের ওষুধ পাবো কোথায়? আরে বোকা, ঘুমের ওষুধ মানে পিস্তলের বুলেট। আগে আমাদের কাজ শেষ করি, তারপর একটা বুলেট খরচ করে মেয়েটাকে ফেলে চলে যাব। রাকিবের কথা শুনে নুসরাত নামের মেয়েটা ভয় পেয়ে যায়। সকালে থেকে বন্ধুদের সাথে ঘুরতে এসে নুসরাত রাস্তায় হারিয়ে ফেলে, আর এই ছেলেগুলো তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। এতক্ষণ নুসরাত জ্ঞানহীন অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে এমন খারাপ অবস্থায় দেখে জোরে চিৎকার করে দিয়ে ওঠে। নুসরাত ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যানের একমাত্র মেয়ে। নুসরাতের বাবা তাকে অনেক ভালোবাসে, তাই তিনি নুসরাতের সকল প্রকার আবদার পূরণ করার চেষ্টা করে।
আজ বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করে। তাই তার বাবা নুসরাতকে অনুমতি দিয়ে দেয়। ঘুরতে এসে এমন বিপদে পড়বে বুঝতে পারেনি নুসরাত। এমন আধার রাতে আবার অবিচ্ছিন্ন ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে 4টে ছেলে নুসরাতের দিকে লোভনীয় দৃষ্টি তাকিয়ে আছে। হয়তো আজই তার এই পৃথিবীর শেষ দিন, এটা ভাবতে নুসরাতের অসুস্থ ভয় মনে ভিড় হয়। নুসরাত সব আগে ছেড়ে দিয়ে নিজের বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে রাখে। সেখানে গহীন অন্ধকার জঙ্গল থেকে রক্ষা বাঁচানোর মতো কেউ নেই। হঠাৎ ছেলে সেই নুসরাতের শরীরে হাত দিয়ে নুসরাত কেঁপে ওঠে। জীবনের প্রথম কোনো ছেলে খারাপভাবে হাত দেওয়ার চেষ্টা করেছে তার শরীরে। হয়তো ছেলেগুলোকে আটকানোর কোনো মানেই হয় না। নুসরাত জানে বাধা দিলেও কোনো কাজ হবে না, তাই সে আর কোনো জোরাজোরি করে না। আর একটা ছেলে নুসরাতের শরীর স্পর্শ করতে যাবে, তখন পিছন থেকে কেউ মুখে একটা শক্ত গাছের ডাল দিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা থেকে রক্ত বের হতে থাকে। সে তার হাত দিয়ে রক্ত বন্ধ করে পিছার চেষ্টা করে। হঠাৎ এইরকম একটা অন্ধকারের আগমন বুঝতে পারছে না কেউ। তাদের যেন বিশ্বাস হচ্ছে না এত গভীর রাতে অন্ধকারের এই জঙ্গলে কেউ নুসরাতকে বাঁচাতে আসবে। নুসরাত অগন্তার দিকে ভালো করে লক্ষ্য করে। হাতে একটা ডাল, পরনে তার ছেঁড়া জিন্স, ব্ল্যাক কালারের জ্যাকেট, মুখ জোকারে মাস্ক পরা, কারণে মুখকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। নুসরাত অগন্তুকটাকে দেখে বাঁচার একটু আশা যদি ভাগ্যে তা হতে পারে। এবার রাকিব বলতে থাকে, এই কে তুই? এত রাতে এমন জঙ্গলে কি করছিস তুই? একই প্রশ্ন তো আমারও। তোরা 4টা ছেলে আর একটা মেয়ে, এত রাতে এখানে কি করিস? আমরা যাই করি না কেন এটা জিজ্ঞেস করার তুই কে? যদি জান নিয়ে বাসায় যেতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমি বাসা থেকে বের হওয়ার আগে কাফনের কাপড় মাথায় পড়ে বের হই। মৃত্যু ব্যাপার না। জীবনের আত্মপ্রকাশ এবং অস্তিত্বের বিকাশ তার চঞ্চল গতির মধ্যে বহমান। মানব জীবন সংগ্রাম মুখর। জীবনের বাঁকে বাঁকে রয়েছে মরণগুলি। এই জীবন থেকে পালানো মানে জীবনের ব্যর্থতা ডেকে আনা। জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, কিন্তু মৃত্যুর বিভীষিকায় নৈরাশ্যের গাঢ় তমসাকে জয় করে আলোকিত আনন্দ ক্ষেত্রের রচনায় জীবনের ধর্ম। তুই তোর মরা সেকেন্ড গুনতে শুরু কর। এই তোরা যা, ছেলেটাকে শেষ করে দিয়াই। শূন্যতে দুটো ছেলে আগন্তুকটাকে এগিয়ে আসে। আগন্তুকটা মুচকে এসে পিছন থেকে M500টা বের করে পরপর দুটো গুলি চালায়। বুলেট দুটা যে ছেলেগুলোর কপালে লাগে। নিস্তব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে দুটো। কপাল থেকে গড়িয়ে পড়ে রক্ত। আগন্তুকটা হালকা নিচু হয়ে বসে পিস্তলের কিছু অংশ রক্তে লাগিয়ে নাক দিয়ে শুকতে দেয়। রক্তটা যেন তার অনেক প্রিয়। আগন্তুকে এমন টেবিল মার্কা রূপ দেখে ভয় পেয়ে যায় রাকিব। রাকিবের প্যান্ট থেকে পকেট থেকে সে ছোট চুড়ি বের করে সে হাতে নেয়। নুসরাত পাশেই দাঁড়িয়েছিল, যার কারণে রাকিব বাম হাত দিয়ে তাকে কাছে টেনে গলায় ছুরিটা ধরে রাখে। রাকিব ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে তার সামনে মৃত্যুদূত দাঁড়িয়ে আছে। নিজের জীবনে বাঁচানোর জন্য নুসরাতকে রাকিব ব্যবহার করছে। যদি তার নিজের প্রাণটা বেঁচে যায়, নুসরাত এখন একটুও ভয় পাচ্ছে না, কারণ আগন্তুকটাকে দেখে এসে নিজের বিশ্বাস ফিরে পেয়েছে। রাকিব কাঁপা কাঁপা গলায় জোরে জোরে বলতে থাকে, দেখ, তুই পিস্তলটা হাত থেকে নিচে ফেলে দে, নয়তো এই মেয়েটাকে আমি মেরে দিব। মেরে দে মেয়েটাকে, তাতে আমার কি? মেয়েটা তো আমার কিছু হয় না, তাহলে কেন আমি তাকে বাঁচাবো? আমার মানুষের রক্তের গন্ধ অনেক বেশি পছন্দ। মানুষ খুন করাটা আমার পেশা, আর রক্তের গন্ধটা আমার নেশা। তুই মেয়েটাকে না মারলেও আমি আমার পিস্তল দিয়ে তোদের দুটাকেই মেরে দিব। রাকিব জোরে জোরে চিৎকার দিয়ে বলে, এই তুই কি পাগল হয়ে গেছিস? তোর সামনে একটা মেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আর তুই তাকে বাঁচাবি না? কেমন মানুষ তুই? আমি এক্ষুনি ছুরিটা চালিয়ে দিব। কিন্তু তোকে প্রথমেই বলেছি মেয়েটাকে আমি চিনি না, তাহলে কেন আমি তাকে সাহায্য করব? তুই ছুরিটা চালিয়ে দে। রাকিব ছুরিটা নুসরাতের গলায় যত কাছে নিতে যাচ্ছে তত তার ঘামের পরিমাণ বেড়ে যাচ্ছে। হিমেল বাতাসে পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু রাকিবকে যেন কেউ অন্ধকার রুমে আটকে দিয়ে চলে গেছে। তাকে দেখে মনে হচ্ছে ছুরি ধারালো অংশটা নুসরাতের গলায় স্পর্শ করছে। ছুরিটা বেশ ধারালো, যার কারণে হালকা স্পর্শ করে নরম চামড়া কেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রাকিবের চোখের ফোকাসটা অন্তর্গতার উপর, হাতটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এবার বেশি দ্রুত গতিতে রাকিব ছুরিটা নুসরাতের গলায় চালাবে, তখন একটা পিটকুটির শব্দ হয়। হুর শব্দটা আগন্তুকের পিস্তল থেকে দুটো গুলি বের হওয়ার শব্দ। অতি দ্রুত গতিতে অন্তরটা গুলি চালাই। বুলেট বের হওয়ার শব্দে আশেপাশে গাছে বসে থাকা পাখিগুলো উঠে যায় আকাশপানে। দুটো বুলেট যে রাকিবের কপালে লাগে। পিছন দিকে চিত হয়ে পড়ে যায় রাকিব।
চোখ জোড়া এখনো খোলা, সে সোজা হয়ে বসতে চাইল, কিন্তু তা আর পারল না। প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করছে রাকিবের ভেতর। তার শ্বাস ভারী হয়ে আসছে, মুখটা হা করে কি যেন বলতে চাইল সে। আওয়াজ থেমে গেছে, মুখটা বন্ধ হয়ে এবার চোখ জোড়া এখনো খোলা, দৃষ্টিটা আকাশের দিকে। রাকিবের প্রাণ পাখি এখন আকাশের দিকে। আগন্তুকটা নুসরাতকে হাত ইশারা করে আসতে বলল। নুসরাত বাধ্য মেয়ের মতো করে আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। আপনার জন্য আজ আমি বেঁচে গেছি, আমার সতীত্বটা বেঁচে গেছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞতা স্বীকার করছি। হঠাৎ পিছন থেকে নুসরাত এমন কথা শুনে অন্তত পিছনে তাকে শব্দ করে হেসে বলে, কর্তব্য পালনের মধ্যে মানব জীবনের গুরুত্বপূর্ণ পরিচয় প্রকাশ পায়। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে কর্তব্যকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বজগতে কিছু দায়িত্ব সম্পাদনের জন্যেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যতদিন পৃথিবীতে অবস্থান করবে ততদিন তাকে কর্তব্য পালন করতে হবে। কর্তব্যের কাছে ভাই বোন কেউ নেই। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। যদি আরেকটু উপকার করে দিতেন। জি অবশ্যই, বলেন আর কি উপকার করতে পারি আপনার জন্যে? আসলে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম। রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে আসি আমি। তখনই সেই ছেলেগুলো আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে আসে। আপনি যদি আমাকে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন। আগন্তুকটা নুসরাতকে নিয়ে রওনা দেয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা পাশ দিয়ে চলে গেছে হাওড়া। আর এমন নিশিরাতে দুইটা যুবক যুবতী এক বাইকে বসে যায়। কিছুক্ষণ আগেই তাদের দেখা, কিন্তু এখন মনে হচ্ছে তারা দুজনে কত আগে থেকে চেনে। সকাল 8টায় রাফি ঘুম ভেঙে রাতে ভালো করে ঘুমাতে পারেনি রাফি। এখন সকাল সকাল টনি এসে রাফির ঘুমটা ভাঙিয়ে দেয়। বাড়িটা অনেক পুরানো, কিন্তু ভিতর থেকে দেখলে মনে হয় না বাড়িটা এত পুরানো। দোতলা এই বাসাতে রাফি, টনি আর কিছু কাজের লোক থাকে। নাস্তা করার জন্য রাফি নিচে এসে দেখে টনি আর কাজের লোকগুলো টেবিলে খাবার সাজিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এটা তাদের প্রতিদিন নিয়ম। রাফিকে সম্মান দেখানোর জন্য সবাই প্রতিদিন এইভাবে দাঁড়িয়ে থাকে। মুছে এসে চেয়ারটা টান দিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর রাফি লক্ষ্য করে যে টনি এক মনে চেয়ে আছে তার দিকে, আর কোনো কিছু বলার অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা বুঝতে পেরে রাফি নিজেকে থেকে বলে, কিরে টনি, আমার দিকে এরকম করে চেয়ে আসিস কেন? মনে হচ্ছে কিছু বলতে চাস আমাকে। আসলে ভাই, আপনি তো জানেন আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার অনুমতি ছাড়া কি আমি আপনাকে বলতে পারি? যদি অনুমতি দেন তাহলে বলবো। বলে ফেল, কি বলবি? তবে যেটাই বলিস না কেন সেটা যেন খারাপ কিছু না হয়। ভাই, আপনি যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ছদ্মবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এটা কি দরকার ছিল? আপনি অযথা কষ্ট করবেন কেন? আমি না হই ছদ্মবেশ নিয়ে ভর্তি হই। রাফি কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা আগে থেকেই সাজানো হয়ে থাকে। আমি চাই না আমার আসল পরিচয় কেউ জানো, তাই ছদ্মবেশ নিয়ে আজ ভার্সিটিতে যাব। আমি সব কিছুর ব্যবস্থা কর। রাফি খাওয়া প্রায় শেষ। টেবিল থেকে ওঠার তাই সে সামনের সোফার উপরে থাকা সিগারেট পকেটে রাখা নিয়ে উপরে উঠে সিগারেট জ্বালায়। সিগারেটটা নিয়ে তার রুমে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এখন থেকে শহরটা প্রায় ভালো বোঝা যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে মিলিয়ে দেয় আকাশপানে। আসলে রোদের তাপটা একটু বেশি। ভোর থেকে সূর্যটা একটু বেশি চেতে আছে। সেই রোদরে ঝকমক করণে অসহ্যকর তাপে রাফির শরীর ঘেমে একাকার হয়ে গেছে। সে ঘামানো শরীরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে রাফি। কোটি কোটি পায়ে গেট দিয়ে প্রবেশ করে ভার্সিটির নতুন একটা ছেলে, যার নাম রাফি। পরনে সাদা কালারের ফুল হাতে একটা শার্ট, বুকে বোতামটা লাগানো চকলেট কালারের ছেলে একটা প্যান্ট, পায়ে একজোড়া কম দামি চটি, চোখে একটা মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, মাথা ভর্তি লম্বা চুল, কালো চুল, পায়ে দিয়ে কাটিং করা সিঁথি করা, মুখটা শ্যামলা বর্ণের উজ্জ্বল। চশমা পরার কারণে রাফিকে কেমন যেন বোকা বোকা লাগছে। কম বেশ অনেক স্টুডেন্ট নতুন এই ছেলেকে দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি এই ছেলে। বছরের মধ্যে দিকে ইউনিভার্সিটি আগে কখনো এমন বোকা ছেলে ক্যাম্পাসে আবির্ভাব হয়নি। সবার কাছে রাফিকে হাস্যকর মনে হচ্ছে। রাফি আশেপাশে তাকায়। ভার্সিটির বিশাল মাঠটা জুড়ে রয়েছে সবুজ রঙের সমাবেশ। মাঠে কোথাও বসে আছে কিছু যুবক যুবতী, যারা নিজেদের প্রেম আলাপ নিয়ে ব্যস্ত। আর কিছু স্টুডেন্ট তাদের হয়তো কথোপকথন নিয়ে ব্যস্ত। এই শহরে সবাই ব্যস্ততায় বিরাজমান। কেউ ক্ষুধার কারণে কাজের সন্ধানে ঘুরে বেড়ায় ব্যস্ত শহর। এক মুঠো ভাতের আশা অপেক্ষা প্রহর গুনতে হয় তাদের। কিন্তু এই শহর কি দেয় তাদের? শূন্য হাতে ফিরিয়ে দেয় তাদের
যাদের ঝুড়ি ঝুড়ি টাকা আছে, ক্ষমতা আছে, সবাই তার পিছনে পড়েছে। রাফি আর একটু সামনে গিয়ে যায়, কিছু ছেলে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে। আর সামনে যে মেয়ে যাচ্ছে সবার মুখের উপর ভিতর থেকে ছাড়ে সে বিষাক্ত ধোঁয়াগুলো নিক্ষেপ করছে। রাফি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবে, তখনই বাইকের উপর বসে থাকা আফনার ছেলেটা রাফিকে ডাক দেয়। রাফি পিছন ফিরে দাঁতগুলো বের করে বকার মতো একটি হাসি দিয়ে ছেলেগুলোর সামনে যেয়ে দাঁড়ায়। ছেলেগুলো রাফির দিকে মজার দৃশ্যে তাকিয়ে বলে, কি রে, নাম কি তোর? জি রাফু। না, রাফি আমার নাম। রাফি নামটা ঠিক আছে, কিন্তু রাফু উচ্চারণ করিস কেন? রাফু ভাইকে চিনিস তুই? না না, আমি কোনো রাফু ভাইকে চিনি না। কে রাফু ভাই? হা 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 হা, তুই এমন করে আটকে আটকে কথা বলছিস কেন? মনে হয় রাফু ভাই এর নাম শুনে ভয় পেয়ে গিয়েছিস। এই শহরে এমন কেউ নেই যে রাফু ভাইকে চেনে না। ছোট থেকে বড় সবার জন্য রাফু ভাই নামটা আতঙ্কের প্রতীক। ভাই, আমি সত্যি কখনো রাফু নামের কাউকে চিনি না। যদি আপনি দয়া করে আমাকে রাফু ভাইয়ের একটা ছবি দেখাতেন তাহলে ভালো করে চিনতে পারতাম। হা হা হা, এই দেখ সবাই কি বলে এই ছেলে, সে নাকি রাফু ভাইকে দেখবে। শালা, রাফু ভাইকে চিনতে ছবির দরকার পড়ে না, তার নামটাই যথেষ্ট। আর তুই বলছিস রাফু ভাইকে দেখবি? ভাই, আপনিও কি রাফু ভাইকে দেখেন নাই? মাদারের বাচ্চা, কতক্ষণ ধরে বলবো রাফু ভাইকে কেউ কখনো নিজ চোখে দেখেনি। উনি এমন একজন লোক যার সামনে 100 জন মানুষও মারা কোনো ব্যাপার না। তার কথা এমপি মন্ত্রী সবাই উঠে বসে। আচ্ছা, রাফু ভাই যদি আপনার সামনে আসে তখন আপনি কি তাকে চিনতে পারবেন? এমন বোকা বোকা প্রশ্ন করিস কেন? রাফি ভাই আমার সামনে অহেতুক আসবে কেন? আর আসলেও আমি চিনতে পারবো? তার ভয়ঙ্কর আগমন, পরনে থাকা কালো রকস্টারের ড্রেস, মুখে ভূতের মাস্ক, মধ্যে দিয়ে কাটা যেটা দিয়ে ভাই সিগারেট টানে। আফের কথা শুনে রাফি মুচকে এসে বলে, ভাই, বর্ণনা শুনে মনে হলো উনি ভয়ঙ্কর একটা মানুষ। আর আমার মনে হয় রাফু ভাইয়ের সাথে আপনার দেখা হয়ে গেছে, সেটাও আবার অনেক কাছ থেকে, কিন্তু আপনার অজান্তেই হয়ে গেছে। হা হা হা, তুই যে বড় একটা বোকা সেটার প্রমাণ দিয়ে দিলে। রাবু ভাই আমার সামনে এসে আর আমি নিজেই জানি না? তুই সেটা ভালো জানিস। এই রিফাত, একটা সিগারেট জ্বালিয়ে রাফির কাছে দে। ভাই, আমি তো সিগারেট খাই না, আমার কাছে সিগারেটের ধোঁয়াগুলো সহ্য হয় না। রাফি এমন কথা শুনে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে। যার কোণে আশেপাশে অনেক স্টুডেন্ট ফোকাস করে রাফিদের দিকে। রিফাত পকেট থেকে একটা সিগারেট প্যাকেট আর একটা লাইটার বের করে সিগারেট আগুন জ্বালায়। ডান হাত দিয়ে সাবধান সিগারেটে রাফির ঠোঁটের কাছে নিয়ে আসে। এই থেকে রাফি পিছতে থাকে। সিয়াম নামের ছেলেটা পিছন থেকে রাফিকে আটকে দেয়। রিফাত জোর করে রাফির ঠোঁটে সিগারেটটা লাগিয়ে দেয়। অসাবধানতার কারণে জ্বলন্ত সিগারেটে রাফির গোলাপি নরম ঠোঁট থেকে হালকা পড়ে যায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো রাফির মুখের ভেতরে যাওয়ার মধ্যে সে জোরে জোরে কাশতে থাকে। আশেপাশে কেউ রাফির বাধা দিতে আসছে না, সবাই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। রাফি নিজে কল্পনা করতে পারছে না যে আজকে ভার্সিটির প্রথম দিনই তাকে এমন হেনস্থা হতে হবে। রাফির মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তুই দেখি অনেক বোকা, ভার্সিটিতে পড়িস এখনো সিগারেট টানতে পারিস না? তোকে ভার্সিটিতে নতুন দেখছি, কোন ইয়ারে পড়িস? আমি মাথাটা নিচু করে আস্তে আস্তে জবাব দেই, ভাইয়া, আমি 2য় বর্ষে ভর্তি হয়েছি। হা হা হা, তুই তো তাহলে আমাদের সবার জুনিয়র। এখন থেকে প্রতিদিন আমাদের সাথে দেখা হলে সালাম দিবি। আর তুই হয়তো আমার পরিচয় ভালো করেই জানিস না। কিছুদিন নিয়মিত ভার্সিটিতে থাক, তাহলে এমনিতেই বুঝে যাবি আমি কে। রাফির মাথাটা নাড়ায়, যার মানে সে তাদের সম্মান করবে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। যেখানে ভালো মানুষের আনাগোনা বেশি, সেখানে খারাপ লোক কিছুই থাকবেই। জীবনটা প্রায় খুব একঘেয়ে লাগে। কখনো কি এমনটা মনে হয়েছে যে আপনি নিজের নষ্ট করে নিজের জীবনটা, কিংবা মাঝে মাঝে বিষণ্ণতায় নিজে জীবনের প্রতি বিরক্তি চলে আসে? এমন পরিস্থিতি প্রায় প্রতিটি মানুষের জীবনে আসে। মাঝে মাঝে সবকিছু খুব অর্থহীন মনে হয়। নিজের জীবনটা বদলে ফেলা যায়। নিজের জীবনটাকে বদলে দিয়ে নতুনভাবে জীবনে অর্থ খুঁজে নিতে নিজেকে কিছু প্রশ্ন। কি অবাক বিষয়! অবাক হলেও সত্যি যে নিজেকে কিছু বিশেষ প্রশ্ন করে নিজের মনে মনে উত্তর পাওয়া যায়। নিজের মনের কাছে এই প্রশ্নগুলো করলে সত্যি জীবনটা বদলে যাবে এবং জীবনটা অনেক বেশি অর্থবহ ও মনে হবে। রাফি তার নিজের জীবন থেকে অনেক কিছু শিখেছে। আজ এটা তার তোদের একটা অনুভূতির সৃষ্টি। শশীদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় সে, যে কখনো সম্মান পায়নি। সে জানে অন্যকে কিভাবে সম্মান করতে হয়। রাফি নিজের পরিচয় গোপন রেখে আজ তা বুঝতে পেরেছে। রাফি নিজের শত্রুকে খুব কাছ থেকে জানে। সেটা সবসময় চিন্তা করে শত্রুকে ক্ষমা করে দাও, কারণ তুমি
বড় মানুষ তাই নয়, কারণ শত্রুদের নিয়ে ভাবো। তুমি এতটা পিছিয়ে পড়া মানুষ নও। রাফি ক্লাসে থেকে রওনা দেয়। তৃতীয় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে বেশ বড় সুন্দর রুম। এখানে ক্লাসে কখনো শিক্ষক প্রবেশ করেনি। রাফি ক্লাসে প্রবেশ করে, সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকায়। এতক্ষণ সবাই বুঝে গেছে রাফি নামে এই বোকা ছেলেটা এই ক্লাসের স্টুডেন্ট। রাফি বুঝতে পারছে না কোথায় যেয়ে বসবে, কারণ কম বেশি সবাই ধনী পরিবার সন্তান। রাফি যে একটু ছেলের পাশে বসে, গা ঘেসে বসবে না। পাশাপাশি ছেলেটা চিৎকার করে উঠলো। রাফি চমকে উঠে তাকাল, তার দিকে অবাক হয়ে ছেলেটার দিকে তাকায়। রাফি যেন কেন সে গা ঘেসে বসতে পারবে না। ছেলেটি রাফি দিকে থাকা দেখে বলতে থাকে, এই ছেলে, রাফি নাকি যেন নাম তোমার? তুমি আমার পাশে বসেছো কেন? পিছনে তো আরো সিট আছে, ওইগুলোতে যেয়ে বসো। ভাইয়া, আমি আপনার পাশে বসলে কি সমস্যা হয়? আর সামনের সিট থাকতে আমি পিছনে যেয়ে বসবো কেন? তুমি দেখছি অনেক বোকা, কিছু বোঝো না। আর তোমাকে দেখে বোকা বোকাই মনে হয়। তুমি আমার পাশে বসলে আমাকেও বোকা বোকা লাগবে। তোমার সাথে আমার কি যায় দেখো একবার। ভাইয়া, আমি তো নতুন, আপনার পাশে বসি। বসতে পারো একটা শর্তে, তুমি আরো দূরে যেয়ে বসো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। রাফি মাথা নেয়। সে বসে বসে চিন্তা করছে, পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ হলো মানুষের মন। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায়, যার মনের অবস্থা বোঝার ক্ষমতা কারো থাকে না। জীবন তো বহমান নদী, থেমে থাকে না। অনেক কিছু আশা থাকলেও পাওয়া যায় না, আশাগুলো পড়ে থাকে, শুধু স্মৃতি হয়। জীবনের অনেক কিছু যায় হারিয়ে। রাফি তার অতীত নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করে। জীবন আসে, জীবন ভাসে অজানা স্রোতে, তবু জীবন এগিয়ে চলে আসে লক্ষ্যপথে। রাফি তার অতীতকে নিয়ে ভাবে, কিন্তু ভবিষ্যৎকে নিয়ে ঠিক সুন্দর করে চিন্তা করে। জীবনের কোনো একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে, যে রাফির পিছনের দিনগুলোতে ফেস করেনি। এখন তার সামনে এসে ভয়ঙ্কর অতীত ভেসে ওঠে। রাফি এগুলো চিন্তা করছিল। তখনই ক্লাসের দরজায় কর্নারে সাইফুল যায়। খুবই সাহিত্যপ্রেমিক তিনি, পড়ান কম কিন্তু সাহিত্যিক গল্প বলেন বেশি। স্যারের পরনে একটা ফুলাদের সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, চোখে পাড়ালে চশমা, ক্লিন শেপ করা মুখ, কিন্তু নাকের নিচে বড় হেঁচকাটা গোফ জন্য তাকে বেশ মানিয়েছে। সাইফুল স্যার চেয়ারে তিনি বসে পড়ে। তিনি কিছু একটা ভেবে বলে, আজ তোমাদের আমি একটা নতুন গল্প শোনাবো, সবাই প্রস্তুত হও। স্টুডেন্ট নিজের ব্যাগ গুছিয়ে স্যারের দিকে মন দিয়ে। রাফিও তাদের মতো একজন। স্যার এবার বলতে শুরু করে, আসসালামু আলাইকুম ভাই, একটু সরবেন, ওই সিটটা আমার। তাকিয়ে দেখি কালো রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছে। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নানি আর দূর সম্পর্কের দুইজন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকতো, আমরাও বিভিন্ন সময় সেখানে চলে যেতাম। সেই সব স্মৃতি মাঝে মাঝে ওকে দিয়ে যায়। কত মজাই না করতাম। ভাই কি নানা বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসল। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? কি আপনাকে ওই বাড়িতে দুই একবার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম করিমউদ্দিন ভূঁইয়া না? জি। আপনি আমার নানাকে চেনেন? আগে প্রায় সময় ওই বাড়িতে যেতাম, এখন আর যাওয়া হয় না। মনে মনে ভাবলাম, বাড়িতে তখন অনেক লোকে আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না। ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সগীর, আপনার নানাদের পাশের গ্রামে থাকতাম। থাকতাম মানে? এখন আর থাকেন না? না বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসল। আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করা একটু অবাক হলাম। না, কিন্তু হঠাৎ এগুলো জিজ্ঞেস করতেছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনে পাঁচঝাড়টার কথা শোনেন নাই? না, ওই বাসঝাড়ের আবার কি হলো? কিছুটা অবাক হলাম। আছে, ওইটা সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করা শুরু করবেন।
মনে মনে ভাবলাম প্রত্যেক গ্রামে এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে, এগুলো বিশ্বাস করার কোনো মানেই হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা বলি তাহলে, এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট একটা ভাই থাকতো। মেয়েটি দেখতে বেশ সুন্দরী ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটার রাস্তা থেকে ধরে ওই বাজারে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে দর্শন করে। তারপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের ঘরবাড়ি ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলা বলি করতে থাকে ওই বাজারে নাকি প্রায় সময় একটা মেয়েকে একা বসে কাঁদতে দেখা যায় এবং যুবক ছেলে দেখলেই ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটা খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করতো না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে চলতে নিষেধ করত, কিন্তু আমি এইসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজব বলেই মনে করতাম। তারপরে ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। বলে থামে শরীফুফে। ওনাকে দেখে মনে হচ্ছে বেশ হাঁপি হচ্ছে, বয়স বেড়েছে। এখন বেশি কথা বলে নিজের কাছে ওই কেমন যেন বিরক্তি লাগে। সবার দিকে চেয়ে দেখে সব স্ত্রী ওনার দিকে আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুচকি এসে বলে, গল্পটা এখনো শেষ হয়নি। আজ আমি হাঁপিয়ে উঠেছি, কালকে পরেরটুকু বলবো। কথাটা বলে তিনি আর থামেন না, বেরিয়ে যায় নিজের গন্তব্যে। সকাল থেকে সূর্য পর্যন্ত তেল দুপুরবেলা মাটিতে পা ফেলা যাচ্ছে না। বাইরে তাকালে যেন ঝলসে যেতে চাইছিল। বিকেলে থেকে আকাশে হালকা কালো মেঘ জমতে শুরু করলো। সবাই বলাবলি করতে লাগলো এবার বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টির জন্য প্রতীক্ষা অবশ্যই আর হয় না। আবার আকাশ থেকে সরে যায় না মেঘ। কী হবে? বৃষ্টি হবে। রাত বাজে 10টা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রিমঝিম বৃষ্টি একটারে শব্দে মনে হচ্ছে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কাছে শাখায় বাতাসের ঝাপটা কানে বাজে। রাফি কালো কালারের রেড কোটটা পরে বাইকের চাবিটা হাতে দেয়। 2 কদম এগিয়ে সামনের দিকে গেলে টনির সাথে দেখা হয় রাফি। টনিও কালো কালারের একটা রেনকোট পরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কার অপেক্ষা করছিল দাঁড়িয়ে। রাফি ছোট ছোট চোখ করে টনির দিকে তাকিয়ে বলে, টনি, এখানে রেনকোট পরে দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় কারোর জন্য অপেক্ষা করছিলি। ভাই, আজকে রাতে মিশনের জন্য রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছি, চলেন ভাই। আজকে আমি একাই মিশনে বের হব, কাউকে আসা লাগবে না। রেনকোট খুলে রেস্ট কর। ভাই, আমি অন্ততপক্ষে আপনার সাথে যাই। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে? রাফি তার বাম হাতটা হালকা উঁচু করে বলে, টনি, আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমি জানি আমার কিছু হবে না, তবে শিয়ালের মতো 1000 বছর না বেঁচে সিংহের মতো একদিন বাঁচা ভালো। রাফি কথাটা বলে সামনে দিকে এগিয়ে যায়। টনিকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ব্ল্যাক কালারের বাইকে যে বসে রাফি। গন্তব্য এখন শহরে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকের নির্দেশে। ওসমান শরীফ প্রাবিক ঢাকার টপ মাপিয়ে সালমানের অধিকাছের মানুষ। যত ধরনের মামলা আছে সবগুলো ওদের নামে করা, কিন্তু সালমানের ক্ষমতার কারণে কেউ কিছু বলতে পারে না। প্রতিদিন ওরা 3 জন মদ জোয়া খেলার জন্য পাশের বড়টা ক্যাসিনোতে যায়। আজ তো মনে হয় বেশি মদ খেয়ে এসেছে, তাই হেলে দুলে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনায়। হালকা হালকা রিমঝিম বৃষ্টি পড়ছে, তাই ওরা 3 জন একটু জোরে গতিতে পা চালায়। হঠাৎ তারা দেখতে পায় রাস্তার মাঝে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট ফুঁকছে কোনো এক অজানা আগন্তুক। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা পছন্দ করে ওসমান। ওসমান একটু এগিয়ে যায় আগন্তুকটিকে। ওসমানের শরীরটা কাক ভেজা, মুখে কালো কালারের স্টাইল করা দাড়ি থেকে টুপ টুপ করে পানি ঝরছে। বৃষ্টির পানির মধ্যে সবার নেশা কেটে গেছে। ওসমানের আগন্তুকের কাছাকাছি চলে এসেছে। আগন্তুকটার পরনে কালো কালারের রেনকোট, মুখ ভর্তি কাটার মাস্ক, যে অংশ দিয়ে সে নিকোটিনে ধোয়া উড়াচ্ছে। আজকে এই ব্যস্ত শহরে এটা কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো মানুষ আনাগানো দেখা যাচ্ছে না। হয়তো বৃষ্টির আমেজে থাকার জন্য সবাই অবস্থান করছে। দূর থেকে ল্যাম্পপোস্টে ঘোলাকে আলো দিচ্ছে।
পিচ ঢালায় রাস্তাটা আজ বৃষ্টির পানিতে বিদঘুটে কালো আকৃতি ধারণ করেছে। আগন্তুকের হাত থাকা সিগারেটটা বেশ শেষ হয়ে গেছে। সিগারেটের না পড়া অংশটুকু ভেজা রাস্তার উপর ফেলে দেয়। রেনকোটের পকেট থেকে আরেকটা সিগারেট আর লাইটার বের করে সিগারেটে আগুন ধরাবে, তখনই ওসমানের ডান হাত দিয়ে আগন্তুকের হাতটা সিগারেট আর লাইটারটা কেড়ে নেয়। আগন্তুকটা কিছু বলে না শব্দ করে একটা হাসি দেয়। এমন হাসির শব্দ শুনে পিছন থেকে শরীফ আর রাব্বি ওসমান থেকে কিছু দূরত্বে অবস্থান করে। ওসমান বেশ গম্ভীর গলায় আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই বৃষ্টির অন্ধকার রাতে তুই রাস্তার মাঝে বাইক থামিয়ে বসে বসে সিগারেট ফুঁকছিস কেন? আগন্তুক কিছু বলে না, আবার একটু বিদঘুটে হাসি দেয়। এটা থেকে পিছন থেকে শরীফ উচ্চ কণ্ঠে বলে ওঠেন, কিরে তুই এমন করে হাসছিস কেন? কে তুই? আর এখানে স্থির হয়ে বসে আছিস কেন? আগন্তুকটা এবার মুখ করলো। আমি কে সেটা আমি নিজেও জানি না, তবে নিজের পরিচয় নিজে দিতে কেমন যেন লাগে, তাই নিজের নাম আর পরিচয়টা ছড়িয়ে দিয়েছি মানুষের মাঝে। আমি এখানে বসে আছি কয়েকটা মেহমানের অপেক্ষায়। এত রাতে কোন মেহমানরা আসবে যার জন্য তুই রাস্তার মাঝপথ আটকে এভাবে বসে থাকবি? আমার মেহমান তো চলে এসেছে, কিন্তু কিভাবে তাদের আপ্যায়ন করব তা বুঝতে পারছি না। সবাই আশেপাশে পিছনের সামনে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পায় না। আসমান রেগে যায়। কোথায় তোর মেহমান? আমরা দেখছি না কেন? মজা করছিস আমাদের সাথে? জানিস আমরা কে? মেহমান নিজে যদি বলে মেহমান কোথায়, তাহলে এতে আমার কি করার আছে? আর আমি তোদের সাথে মজা করতে যাব কেন? তোরা কি আমার বন্ধু লাগিস? ভাই, তোরা কার লোক সেটা না বললে আমি জানবো কি করে? আমরা সালমান ভাইয়ের কাছের লোক। ওসমানের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতেন, যেমন মনে হচ্ছে ওসমানের কোনো বড় ধরনের হাসির কথা বলছে। সবার ভিতর একটা রাগ সৃষ্টি হয়েছে আগন্তুকের প্রতি। সেখানে সবাই সালমান ভাইয়ের কথা শুনলে খারাপ অবস্থা হয়ে যায়। সেখানে অচেনা একটা আগন্তুক সালমান ভাইয়ের কথা শুনে মজা নিচ্ছে। আগন্তুকের হাসি যেন ওসমানের সহ্য হয় না, তাই সে রেগে বলে, তাই তুই এভাবে হাসছিস কেন? আমি কি কোনো মজার কথা বলেছি? তুই কোনো মজার কথা বলিসনি, তবে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমার একটু হাসি বেশি পাই। সবার সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাসতে নেই। হয়তো সেই লোকটা তোর মতো সাইকো না। সাইকো শব্দটা ছোট, কিন্তু একটা মানুষ এই শব্দের জন্য অনেক কিছু থেকে পিছিয়ে যায়। আমি নিজেও জানি না যে আমি একটা সাইকো, তবে মাস্তানের ব্যাপারে আমি খুবই সতর্ক থাকি। দেখ, অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারছি তোর কোনো মেহমান আসবে না। তুই আজকে মনে হয় বেশি খেয়ে ফেলেছিস, তাই আবল তাবল বকছিস। বাসায় যা, এমনিতেই ঠিক হয়ে যাবে। বস, আমি মদ খেলেও নেশায় আমাকে ধরতে পারে না। আমার ভিতরে পুরোপুরি নেশা দিয়ে ডুবে আছে। আমার মেহমান চলে এসেছে, কিন্তু তাদের আপ্যায়নটা কিভাবে করব তা বুঝতে পারছি না। সেই কখন থেকে শুনছি মেহমান চলে এসেছে, কিন্তু কোথায় তোর মেহমান? আমাদের সামনে আসতে বল, আমরা তার আপ্যায়ন করব। আজকে সবচেয়ে বড় মেহমান তো তোরা সবাই, কিন্তু তোদের আপ্যায়ন যে কিভাবে করব? তুই যে একটা পাগল সেটা আমি বুঝে গেছি। রাস্তার মাঝ থেকে বাইকটা সরা তাড়াতাড়ি, আমরা যাব। নয়তো তিনজনে মিলে তোকে এখানে মেরে চলে যাব, কেউ জানতেও পারবে না। তোদের জন্য কখন থেকে বাইকের উপরে বসে বসে অপেক্ষা করছি, কিন্তু তোদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না। অ্যাকশন শুরু করে তাহলে। আগন্তুকটা কথা বলে রেনকোটের পিছন থেকে একটা পিস্তল বের করে শক করে একটা বুলেটটা যে সোজা ওসমানের কপাল বরাবর লাগে। কেমন যেন পরিবেশটা থমথম অবস্থায় ধারণ করেছে। ওসমানের নিথর দিয়ে ওটা পিচালের রাস্তায় ওপর নিস্তেজ হয়ে পড়েছে, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ কথার মাঝে আগন্তুকটা এইভাবে গুলি চালাবে কেউ ভাবতে পারে না। আগন্তুক পিস্তলটা আবার রিলোড দিয়ে নেয়। পিস্তলটা সোজা রাব্বির দিকে তাক করে। শুরু ট্রিগার চাপ দেওয়া বাকি আছে। আগন্তুকের হাতের দ্বিতীয় সারির আঙুলটা দিয়ে হালকা করে ট্রিগার ছোঁয়া দেয়। রাব্বির গলা শুকিয়ে গেছে, মনে হয় এখন কেউ 10 লিটার পানি দিলেও সেটা শেষ করে দিবে। ট্রিগারে হালকা করে একটা চাপ আর পৃথিবী থেকে রাব্বির নামটা মুছে যাবে। সত্যি সত্যি যেন এইবার আগন্তুকের পিস্তলে ট্রিগারে জোরে চাপ দিয়ে 68 ডিগ্রি তাপমাত্রায় গরম বুলেটটা যে রাব্বির গলায় লাগে। ডান হাত দিয়ে গলা চেপে ধরার বাঁচার ভিতার চেষ্টা করে। রাব্বি তার নিথর দেহটা বিদ্যালয়ের ভেজা রাস্তায় পড়েছে। ওসমান আর রাব্বি এমন করুণ অবস্থা দেখে শরীর ভয়ে ভয়ে পিছন থেকে তার পিস্তলটা আগন্তুকদের তাকে তাক করে ধরে রাখে। আগন্তুকটা চোখে শরীফের দিকে তাকায়। শরীফ ছেলেটা অল্প বয়সে 23-24 হবে, হয়তো কালো রঙের শরীর, তার মুখে হালকা হালকা দাড়ি দেখা যায়। শরীরে হাত কাঁপছে, তবুও আগন্তুকের দিকে গানটা ধরে আছে। আঙুলটা মাটির থেকে লাইটারটা নিয়ে
উঠে পকেট থেকে একটা মেয়ে বের করে চালায়। সোজা যেয়ে বাইকের উপর হেলান দিয়ে বসে। সিগারেটের জোরে জোরে টান দিয়ে শরীফের উদ্দেশ্য করে বলে, কিরে ভয় পেয়ে গেছিস এগুলো দেখে? ভয় পাওয়ার কিছু নেই, তোকে মারবো না আমি, কিন্তু সেটা একটা শর্তে। যদি তুই আমাকে কিছু তথ্য দিতে পারিস তাহলে আমি তোকে এখনই ছেড়ে দিব। শরীফ মনে হয় কিছুটা নিশ্চিন্ত হয়ে তাই সে হাত থেকে তাকে পিস্তলটা নামিয়ে নেয়। ডান হাত দিয়ে মুখের ঘামটা ছিটে ফোটা বৃষ্টি পানি ফোঁটাগুলো মুছে নেয়। এমন ঠান্ডা একটা পরিবেশে শরীফ ভয় পেয়ে ঘেমে একাকার হয়ে যে ভয় কাতর গলায় শরীফ বলতে থাকে, ভাই কি তথ্য জানতে চান আপনি? নিরীহ মানুষকে ভয় পেতে দেখলে আমার অনেক মজা লাগে, কিন্তু আজ প্রথম কাউকে দেখে কেমন যেন মায়া লাগছে। তুই এখন আমাকে বল, সালমানকে আমি কোথায় পাবো? ভাই আমি কিভাবে বলবো সালমান ভাই এখন কোথায় থাকে? আমি কিছু জানি না এ বিষয়ে। ওসমান সবসময় সালমান ভাইয়ের সাথে বেশি থাকতো, আমি তেমন কিছু ভালো করে জানি না। আমাকে ছেড়ে দেন প্লিজ ভাই। ছেড়ে দিব? সেই ভুলটা আমি আর করছি না। এই রাফি বেশি কথা আর বেশি প্রশ্ন করা পছন্দ করে না। আমি নিজে নিজে সালমানকে খুঁজে বের করব, তবে এখন তোকে বাঁচিয়ে রাখা আমার ঠিক হবে না। ভালো থাকিস ওপারে। আগন্তুকটি তার পিস্তলটা নিয়ে সোজা একটা গুলি করে। গরম বুলেটটা শরীফের কপালে লাগে। কপাল থেকে তাজা রক্ত বেরিয়ে হতে থাকে। বৃষ্টি আমাদের আজকের শহরটা যেন কেমন নীরব হয়ে যায়। দূর থেকে ভেসে আসছে কিছু পাতি কুকুরে বিদ্যুতের ডাক। হয়তো ওরা এতক্ষণ তাজা রক্তের গন্ধ পেয়েছে, কিন্তু বৃষ্টি থাকার জন্য আসতে পারছে না। বৃষ্টি গতিবেগ বেড়ে চলছে। ঝিরিঝিরি থেকে এখন বড় ফোটাই মুষলধারে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে আবার জোরে জোরে বিদ্যুৎ চমকানো বিকট শব্দে কে বলছে শহরটা জায়গাটা আগের মতো থাকবে, তবে কাল থেকে সকাল থেকে এই জায়গাটায় মানুষের ভয়ে ভয়ে চল। জীবনটা এক যুদ্ধক্ষেত্র, লড়াই অতটাই থাকবে। সব কিছু পেরিয়ে গেলে তবে তো জিত আসবে। আগুনটাকে শরীফের মৃতদেহে ছোট করে লিখে কিং রাফু ভাই। আগন্তুক সেখানে আর এক মুহূর্ত পর্যন্ত দাঁড়ায় না। বাইকটা স্টার্ট দিয়ে অন্ধকার রাজনীতিতে তার গভীরতায় হারিয়ে যায়। ভাই সালমানের কোনো খবর পেয়েছেন? সকাল প্রায় 8টার কাছাকাছি রাফি ঘুম থেকে উঠে নিজে এসে সোফায় বসে পড়ে। টনিক চায়ের কাপটা হাতে নিয়ে রাফির সামনে তাকে টি টেবিলের উপর রাখে। গরম চা থেকে বাষ্প হয়ে নিরবিচ্ছিন্ন ধোঁয়াগুলো উঠতে থাকে। দুজনের মধ্যে এক প্রকার নীরবতা বিরাজ করে। তখনই টনি রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। টনির কথায় রাফি হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ছোটো ছোটো চোখ করে একটা মুচকি হাসি দেয়। সামনের দেয়ালে ফিট করা 32 ইঞ্চি টিভিটা রিমোট দিয়ে অন করে। প্রথমে খবরের চ্যানেলটা ভেসে ওঠে। একজন মহিলা খবর বলছে, ব্রেকিং নিউজ, আজ সকালে বনানীতে একটা পরিত্যক্ত গোডাউনের পাশে 3টা লাশ পাওয়া যায়। পুলিশ এখনও তাদের তদন্তর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুলিশের একটাই বক্তব্য, বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া লিডার রাফু ভাই এই খুনটা করেছে। কিন্তু রাফু ভাই এই শহরে এসে 3জন লোক খুন করেছে, এটা কি সত্যি নাকি রাফু ভাই সেজে অন্য কোনো কেউ এই খুনগুলো করেছে? সবই এখন জনগণের কাছে অস্পষ্ট এবং পুলিশের কাছে ধোঁয়াশা। এখন এই পর্যন্ত। এতক্ষণ আমাদের আইডি ভয়েস চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। টনি অবাক হয়ে তাকিয়ে আছে রাফি থেকে। টনির কাছে কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছে সবকিছু। রাফি চায়ের কাপে তার গোলাপি রঙের ঠোঁটটা লাগিয়ে একটা চমক দেয়। টনির দিকে তাকায় ছেলেটা। রাফির জন্য অনেক চিন্তা করে। এতদিনের টনির প্রতি রাফির পূর্ণ বিশ্বাস স্থাপন আছে। টনি এরকম প্রশ্নবোধক দৃশ্যে তাকিয়ে থাকা রাফিকে মুচকে এসে বলে, সালমানের খবর এখনো পাইনি, তবে আমি যখন এই শহরে চলে এসেছি তখন সালমানকে মারা আমার জন্য কোনো ব্যাপারই না। ভাই টিভিতে যে দেখলাম আজ সকালে 3টা লাশ পাওয়া গিয়েছে, খুনগুলো কি রাফু ভাই আপনি করেছেন নাকি অন্য কেউ? কালকে রাতের মিশনটা আমি একাই শেষ করেছি, তবে মিশনে কাকে কাকে মেরেছি সেটা তোর কাছে ধোঁয়াশা হয়ে থাকলো। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। টনিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। টনি বসে বসে ভাবছে, রাফু ভাই কি সত্যি কালকে রাতের মিশনে সেই 3টে ছেলেকে মেরেছে নাকি তার নাম ধরে অন্য কেউ? চিন্তা চেতনা করতে করতে হয়তো উত্তরটা টনির কাছে বের হয়ে আসবে। প্রতিদিন ছোট চা স্টলে বসে কিছু লোক আজকে সকালে লাশের সম্বন্ধে বিভিন্ন ধরনের আওড়ানো কথা বলছে। সাধারণত এইসব ছোটো ছোটো দোকানে অনেকে কথা বলে থাকে। রাফি তাদের কিছু কথা শুনে মুচকি এসে ফার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কালকে রাতে বৃষ্টি হয়, রাস্তার নিচু জায়গাগুলোতে পানি জমে আছে। আজকে আবারও গতকালের মতো কড়াকড়িভাবে রোদ উঠেছে। হয়তো এটাই হওয়া আজকে। রাফি হাঁটছে অন্য মানুষকে ভঙ্গিতে।
উদ্দেশ্যহীন মানুষের মতো করে হাঁটা, অথচ রাফির একটা গন্তব্য আছে, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। রাফি মাথাটা নিচু করে আগের মতো মাস্ক পেরিয়ে ক্লাসের দিকে রওনা হয়। আজকে সেই সাইফুল স্যারের ক্লাস। রাফি স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে। স্যারের বলা গল্পটা রাফি কালকে অনেকক্ষণ ভাবছে, কিন্তু অনেক রহস্য রয়ে গেছে মনের কোহিনীর আছে। কালের মতো আজ রাফির মধ্যে বেঞ্চে বসে ভুল করতে চায় না। শেষের দিকে ছোট একটা বেঞ্চ যে বসে, বেঞ্চটা জানলার পাশে যায় কারণে বাইরে কিছু হচ্ছে সব কিছু স্পষ্ট করে দেখা যাবে। রাফি জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। আকাশে আজকে সূর্যের তাপটাও অনেকটা বেশি। কালকে বিকালে সেই অন্ধকার ভাবটা এখন কেটে গিয়ে নীল আর সাদা রং ধারণ করেছে। এই শহর সবাই নিজের কাজে নিয়ে ব্যস্ত। কেউ নিজের পরিবার চালাতে বেরিয়েছে কাজের উদ্দেশ্যে, আর কিছু ধনী ব্যক্তি অফিসের জন্য বিশাল বিশাল গাড়িতে চড়ে বসে আছে। রাফি এগুলো চিন্তা করছিল, তখনই ক্লাসে সাইফুল স্যার প্রবেশ করে। আজকে স্যারের মুখে তেমন কোনো হাসি উজ্জ্বলে, কেউ যেন উসখুসকে দেখায়, যার মনে হচ্ছে কালকে রাতে ভালো মতো ঘুম হয়নি তার। সবাই লক্ষ্য করছে বিষয়টা। রাফি নিজেও বুঝতে পারছে না কি এমন হলো এক রাতে যার কারণে স্যারের ঘুম হারাম হয়েছে। সাইফুল স্যার নিজে স্বাভাবিক করে ঠোঁটের কোণে একটা হাসির ঝলক রেখে সবার উদ্দেশ্য করে বলে, আজকে সেই গল্পের বাকি অংশটুকু শুনবো। সবাই নিজেকে স্বাভাবিক করে বসে পড়ো। অন্যদিনের মতো আজকে স্যারের কথার কোনো অনুভূতি হচ্ছে না। সাইফুল স্যার তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, কিন্তু কি হলো আজ কেউ বুঝতে পারছে না। স্যার ছোট একটা কাশি দিয়ে বাকি গল্পের অংশটুকু বলতে থাকে। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানা বাড়ি থেকে ঘুরে যাই। তখন ওই রাস্তাটা দিয়ে রওনা দিলাম। যদিও ভূত পেত্রিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরেও ওই দিন একটু ভয় ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথে একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখেই মনে মনে একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটা জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছুই বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলোর লোভে পিছু পিছু আসছে, আর কুকুরটার সাথে আছে বলে সাহসটা একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দিইনি। কিছু দূর যাওয়ার পর যখন বাস ছাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজলো। এইবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয়ও লাগতে শুরু করলো। এই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে। লোকটা না থেমে বলে যেতে লাগলো, এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করতে যাবে। ভাবতে বুকটা একটু কেঁপে উঠলো। পরক্ষণেই দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরোপুরি জমে গেলাম। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়েছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম মেয়েটার ভেতর, এবং সম্মোহিতের মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও একইভাবে তার পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত গিয়েছি খেয়াল ছিল না। আসলে কোনো দিকেই খেয়াল ছিল না। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়লো। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটার কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় ভয়ঙ্কর হয়ে গেলে আমি আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে সেখানেই শুয়ে পড়লাম। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে, কিন্তু লোকটার চেহারা দেখে ভাবনাটা বাতিল করে দিতে হলো। তখনও বলে চলেছে। এরপর আর কিছুই মনে নেই। পরে সকাল হলে যখন আমার ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে রয়েছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়লো। তারপর আস্তে আস্তে
সব বুঝতে পারলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা এক মনে বলে যেতে লাগে। এরপর একটু সুস্থ হওয়ার পর বাড়ির লোকজনের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। কী ধরনের রহস্যময় আচরণ বলার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম। লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার ঘটে থাকে, সব কিছুর ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা যখন পৌঁছয় তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় ভয় লাগলো। তখন লোকটাকে বললাম একসাথে চলে। তিনি এক কথায় রাজি হয়ে গেলে। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। এক সময় ওনার গল্পে সেই রাস্তার ধারে চলে আসলাম। পাশে লোকটা থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাসটার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কমকমান শিখাটা কারণে মেয়েটার চেহারা কেঁপে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণই পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাস ছাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম সগির নামের সেই ছেলেটা নাকি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই মিথ্যে ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক গিললাম। সেদিন কি তাহলে একটা ভূতের সাথে এতটা পথ পাড়ি দিয়েছি? ভাবতেই কেমন একটা শিরশিরে অনুভব হলো। অনেক চিন্তা করেও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যময় ব্যাপার ঘটে থাকে। কথাগুলো বলে থামি স্যার। আজকে ওনার কথা তেমন কোনো রহস্যের গন্ধ আসছে না। স্যার চোখে চশমা ঠিক করে পিছন দিকে তাকায়। তাকে এক ছেলে, নামটা সাইফুল স্যারের অজানা। ছেলেটার পরনে দামি একটা সাদা কালারের শার্ট, বুকে বোতামটা লাগানো, চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা। ছেলেটার মুখের মণ্ডলে রয়েছে অজস্র মায়া। ছেলেটা আর কেউ নয়, সেই রাফি। সাইফুল স্যার তার হাতে ইশারায় রাফিকে দাঁড়াতে বলে। রাফি দাঁত বের করে একটা হাসি দিয়ে স্যারকে বলে, স্যার আমাকে কিছু বলবেন? রাফির কথা শুনে স্যার মুচকে এসে বলে, কি কিছু বলার জন্যই তো দাঁড় করিয়েছি। তোমাকে নতুন দেখছি এই ক্লাসে। তার নাম কি তোমার? আমার নাম রাফি হাসান। নামটা বেশ সুন্দর, কিন্তু তুমি শার্টের বুকের বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গরম লাগবে কেন? আমি তো মোটা মানুষ না যে আমার গরম লাগবে। রাফি এমন বোকা বোকা উত্তর শুনে স্যার চুপ হয়ে যায়। রাফি ছেলেটা ভার্সিটি বেশ হাসি খুশি থাকে, কিন্তু বোকা বলে কেউ রাফির সাথে মিশতে যায় না। রাফি ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যায়। কিছু মেয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছে, হয়তো তাদের গুরুত্বপূর্ণ কতক্ষণ। রাফি এগুলো শুনতে চায় না, তাই সে গাছতলায় বসার জন্য পা বাড়ায়। তখন কেউ পিছন থেকে মেলি করতে রাফিকে উদ্দেশ্য করে ডাকে। কণ্ঠটা রাফির কাছে কেমন যেন পরিচিত মনে হচ্ছে, যেন আগেও কথা শুনেছে। রাফির পিছনে ফিরে তাকায় 6 জন মেয়ে শহীদ মিনারে বসে আছে। রাফির পিছনে ফিরলে মেয়েগুলোর মধ্যে একটা মেয়ের হাতে ইশারায় ডাকে। রাফি হালকা অবাক হয়ে মেয়েটাকে দেখে, কারণ কোনো এক রাতে মেয়েটাকে বিপদে পড়েছিল আর রাফি থেকে বাঁচিয়েছিল। অন্ধকার রজনীতে মেয়েটার মুখ রাফির কাছে অস্পষ্ট ছিল, কিন্তু আজকের মেয়েটার কণ্ঠ আর সেই রাতে মেয়েটার কণ্ঠ একই, চেহারা অনেকটা মিল। রাফি মেয়েগুলোর কাছে এসে দাঁড়ায়, পরিষ্কার মাঝারি আকারে দাঁতগুলো বের করে বড় বড় করে একটা হাসি দেয়। মেয়েগুলোর মধ্যে থেকে নুসরাত নামের মেয়েটি রাফিকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, তুমি এমন বোকার মতো করে হাসতেছো কেন? আমাদের সামনে কি লজ্জা করছে? আমি এমনই, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তবে মেয়েদের দেখলে আমার লজ্জা করে না। রাফির কণ্ঠটা নুসরাতের কাছে কেমন যেন পরিচিত মনে হচ্ছে, তাই সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার সাথে কি আগে কখনো আমার দেখা হয়েছে?
না, আপনাকে আমি আজ জীবনের প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। কিন্তু হঠাৎ এটা জিজ্ঞেস করলেন কেন? তোমার কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। তুমি ভার্সিটিতে নতুন নাকি? হুম, আমি ভার্সিটিতে নতুন, 2য় বর্ষে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। আপনি? আমি তোমার সাথেই পড়ি, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। রাফির কথাটি শুনে মুচকি আসে রাফি। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হাঁচিয়ে দিচ্ছে। মনের ভিতরে অগোচর সুপ্ত অনুভূতিগুলো ব্যস্ত হয়ে পড়ছে। অনুভূতিগুলোর স্বাধীনের জন্য একবার মনে কোনো নারীর প্রয়োজন পড়ে, কিন্তু উদ্দেশ্যহীন এই জীবনে সাথে কী চড়বে কথাটা ভাবতে এই রাফির মনটা খারাপ হয়ে যায়। নুসরাত খেয়াল করে হাসি খুশি দেখা ছেলেটা হঠাৎ মুখটা কেমন কালো হয়ে এলো কেন। তাই সে রাফিকে জিজ্ঞাসা করে, এই রাফি, তোমার মুখে হঠাৎ এমন কালো আভা এসেছে কেন? এতক্ষণ তো বেশ হাসি খুশি ছিলা, এখন মন খারাপ কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে মা বাবার কথাটা অনেক মনে পড়ছে, তাই হয়তো মনটা খারাপ হয়ে গেছে। রাফি, তোমার কি মা বাবা নেই? এই পৃথিবীতে কি তুমি একা? আমি বড় একা। আমি এই পৃথিবীর বড় এক অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে একজন। যখন জীবন তোমাকে কাঁদানোর 100 কারণ দেয়, জীবনকে দেখাও যে তোমার হাসির হাজারো কারণ আছে। তুমি কখনো মন খারাপ করে থাকবে না, এটা তোমাকে মানায় না। তোমাকে শুধু হাসি উজ্জ্বল মুখেই মানায়। আমি চাই নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু এই শহরে কিছু চেনা বেইমানের জন্য থাকতে পারি না। সেই ভয়ঙ্কর অতীত এখনো আমাকে কুড়ে কুড়ে খাই। বিশ্বাসঘাতকতা করা ঠিক না, তবে কিছু মানুষের সাথে বেইমানি না করে পারাও যায় না। রাফি, অতীতকে ভুলে গিয়ে বর্তমানের ভবিষ্যতে চিন্তা করো, এটা তোমার জন্য অনেক ভালো হবে। নুসরাতের কথাগুলো রাফির মনটাকে আবার উৎফুল্ল করে দেয়। রাফি আশেপাশে তাকায়, তাকে ভার্সিটি পেয়ে অনেক ছেলে রাফি থেকে রাগি মুড নিয়ে তাকিয়েছে। ভার্সিটির সকলের ক্রাশ হচ্ছে নুসরাত। অনেক ছেলেরা নুসরাতকে প্রপোজ করছে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। ছেলেদের সাথে সে বেশি কথা বলে না, কিন্তু আজ হঠাৎ নুসরাত একটা বোকা ছেলের সাথে এমনভাবে হেসে হেসে কথা বলছে, কেউ এটা মানতে পারছে না। রাফি এটা বুঝতে পেরে শহীদ মিনার চত্বর থেকে কেটে থেকে পারবার। নুসরাত মেয়েটার সব মেয়েদের থেকে আলাদা, ধনী হওয়া সত্ত্বেও সবার সাথে অল্প সময় মিশে যায়। রাফি নুসরাতকে অনেক পছন্দ হয়েছে, কিন্তু এই কথাটা কীভাবে বলবে সে সেটাই বুঝতে পারছে না। কিন্তু সে কি রাফিকে ভালোবাসবে? যেখানে রাফির আসার পরিচয় পেলে সবাই ভয় পেয়ে দূরে চলে যায়, তাহলে একে দিনে কি নুসরাত রাফিকে ভালোবাসবে? জীবনটা অনেক সুন্দর যদি কারো ভালোবাসে এই জীবন পূর্ণতা পায়। যদি কেউ কষ্টটা ভাগ করে নিতে চাই, নিজের সকল আনন্দের সেই প্রেয়সীর মাঝে বিলিয়ে দিতে চাই। ভাই, শহরে নতুন কমিশনার এসেছে। কালকে রাতের খুনটা নিয়ে শহরে অনেক ঝামেলা হচ্ছে। সালমান তার লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে শহরে। জনগণ আতঙ্কিত হয়ে গিয়েছে। উপর থেকে খবর এসেছে রাফু ভাইকে কে মৃত অথবা জীবিত দেখতে চায় জনগণ। রাত প্রায় 9:15। রাফি বেলকনি বসে একা আমার চন্দ্রবিলাস হচ্ছে মনুষ্যকে একটার পর একটা সিগারেট এনে যাচ্ছে। সিগারেট খাওয়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার জন্য মানুষ সেটা খায়। তার বদ অভ্যাস না, এটা তার নেশা। কিছু কিছু নেশা জীবনের সাথে এমনভাবে মিশে যায় যা ছেড়ে দেওয়ার সম্ভব হয় না। যদি ছেড়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এর কাছে আর কিছু ভালো লাগবে না। রাফির কাছে ব্যাপারটা এমন হয়, সে সিগারেট খাওয়াটা এমন এনজয় করে। রাতে আকাশে চাঁদ দেখার মজা আলাদা, কিন্তু একা চন্দ্রবিলাস করতে কেমন যেন অনুভূতি লাগে। চন্দ্রবিলাস আর সিগারেট আনতে রাফি এমন ব্যস্ত যে টনি কখন এসে তার পাশে বসেছে সেটা সে খেয়াল করেনি। টনি হালকা করে এক শুকনো কাশি দেয়। রাফি আকাশের দিকে থেকে দৃষ্টি সরিয়ে টনির দিকে তাকায়। টনি মনে হয় আজকে ক্লিন শেপ দিয়েছে, যার কারণে চাঁদের মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সে মুখটা অনেক মায়াবী, চোখ জোড়া দুটো হালকা ঘোলাটে, যার কারণে তাকে আরও আকর্ষণীয় লাগে। রাফি যেমন সিগারেটে আরেকটা টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, রাফু ভাইকে কখনো কি দেখছে কেউ? কি তার চেহারা? শুধু তার অস্তিত্বে বোঝা যায়, আর কিছু না। তাহলে কিভাবে চিন্তা করে পুলিশ রাফু ভাইকে ধরবে? ভাই, আমার মনে হয় কি আপনার কিছুদিন মিশনে যাওয়া বন্ধ করে দিন। শহরের অবস্থা একটা ভালো না। প্রতিটা রাস্তায় রাস্তায় পুলিশের বড় নজরদারি চলছে। প্রত্যেকে দেখার জন্য কাজ করছে, আর আমি অদৃশ্য হয়ে তা করে বেড়াচ্ছি। আর রাফু ভাই না চাইলে তাকে দেখার ক্ষমতা কারো নেই। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তবে মনের ভিতরে একটা সংকোচ থেকে যায়। আমার কাছের লোকগুলো যেন আমার সাথে বেমানিটা না করে। ভাই, অনেকদিন ধরে একটা জিনিস জানার খুব আগ্রহ, মনের ভিতরে উথাল পাথাল করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বল, কি জিজ্ঞেস করবি আমাকে? তবে এমন কোনো প্রশ্ন করবি না যেটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না হয়ে যায়। ভাই, আপনার আপন
জোনেরা কোথায়? কি আপনার অতীত? কে এই সালমান যাকে মারার জন্য আপনি এত মাইন্ড গেম খেলছেন? সেখানে আপনি একটা ফোন করলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। সেখানে আপনি নিজে সালমানকে খুঁজে বেড়াচ্ছেন। সব কিছু আজকে আমি খুলে বলবেন? টনির এমন প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায় রাফি। টনির মুখে আজ পর্যন্ত এমন কথা শুনেনি রাফি, কিন্তু আজ হঠাৎ নতুন করে এমন একটা প্রশ্ন করে ফেলবে ভাবতে পারছে না রাফি। যে কার অতীতের কথা মনে হলে রাফি নিজেকে এই পৃথিবীতে অনেক একা মনে করে। আজকে সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে প্রথমবারের মতো করে বলতে যাচ্ছে রাফি। কি হলো ভাই, বলেন না আমাকে সেই অতীতের কথা। আমি জানতে চাই ভাই, বলেন আমাকে। টনির কথায় রাফির ধ্যান থাকে। রাফি আজকে নিজের ভয়ঙ্কর অতীত সম্পর্কে কাউকে বলে কিছুটা কষ্ট দূর করতে যায়। রাফি একটা সিগারেট জ্বালায় নিস্তব্ধ এই পরিবেশ শোনা যাচ্ছে দুজন মানুষের নিঃশ্বাসের ফেলার নিয়ম আর জনপাখি পোকার মন টানা সেই পরিচয়টা। রাফি নিকটে বিষাক্ত ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে বলে, বলবো। আজ আমি প্রথম কাউকে বলবো আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে। তবে আমার অতীতের কথা শুনে কিন্তু তুই কোনো কথা বলতে পারবি না। ভাই আপনি শুরু করেন প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারছি না। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে। সময়টা আরো 10 বছর আগের, যখন আমার বয়স 15 বছর। বাবা মা, আমি, চাচা চাচি আর একটা ছোট চাচাতো ভাই নিয়ে আমাদের পরিবার ছিল। সেই পরিবারের সবচেয়ে আদরের সন্তান ছিলাম আমি। আমার বাবা আর চাচা অনেক বড় বিজনেসম্যান ছিল। শহরে অনেক নাম ডাক ছিল, শত্রুর কোনো অভাব ছিল না। হেসে খেলে জীবন পার করছিলাম আমরা। কিন্তু হঠাৎ আমার সেই হাসি খুশি জীবনের নেমে আসে অন্ধকারের প্রতিচ্ছবি। রাতে বাবা মাকে জীবিত দেখে ঘুমাতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে মা বাবা রক্তাক্ত গলা কাটা দেহ দেখে বেশ অবাক হয়ে গেছিলাম। বাগরুদ্ধ হয়ে যাই আমি। বলার মতো কিছু ছিল না আমার। অজরে কান্না করেছি আমি। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। দিন পার হয়ে মাস আসে, আমার প্রতি সবার অবহেলা বাড়তে থাকে। চাচা চাচির মাথার বোঝা হয়ে গেলাম আমি। কেউ আগের মতো আদর করে না আমায়। খেয়েছি নাকি কালি ফেটে আছে জানার চেষ্টাও করেনি কেউ। জীবনটা মরুভূমির মরীচিকার মতো হয়ে গেছে। কিছুদিন এভাবেই চলতে থাকার পর আমি চাচিকে বলি, ছোট মা, তোমরা সবাই আগের মতো আর আদর করো না কেন? আমার সাথে তেমন ভালো করে কথা বলো না কেন? কি বলবো তোর সাথে? এমনিতেই আমাদের মাথার উপর বসে বসে ঘরের অন্ন নষ্ট করছিস, অন্য কিছু করছিস না। সারাদিন মা বাবার ছবি নিয়ে ঘরে বসে। এখন থেকে যদি প্রতিদিন খেতে হয় তাহলে ঘরের কাজের লোকের সাথে কাজ করে খাবো, নয়তো কাল থেকে তোর খাওয়া বন্ধ। ছোট মা, ঘরের কাজ করার জন্য তো অনেক কাজের লোক আছে, তাহলে আমাকে আবার কাজ করে খেতে হবে কেন? ঘরের কাজের লোকের বেতন কি তুই দিবি? কাল থেকে বাড়ির কাজের লোক কমানো হবে, দুইজনের কাজ তুই একাই করবি, এটাই আমার শেষ কথা। ছোট মায়ের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। বেশ অসহায় দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি। এই কি সেই ছোট মা যে আমাকে প্রতিবেলায় নিজ হাতে খাইয়ে দিত? আমার যেন এগুলো কিছুই বিশ্বাস হচ্ছে না। মনের ভিতর একটা রাগ সৃষ্টি হয় তাদের প্রতি। বেঁচে থাকার জন্য আমাকে কষ্ট করে খেতে হবে, তাই প্রতিদিন ঘরের কাজ করতাম। কাজের লোকের থেকেও বেশি কাজ করাতো আমাকে দিয়ে। ছোট মার চাচাতো ভাই পায়ের উপরে পা তুলে আমাকে অর্ডার দিত, আমি সেই অনুযায়ী কাজ করতাম। জীবনটা কেমন যেন বিষাক্ত বিষাক্ত মনে হচ্ছে। নিজুম রাতে একা একা আকাশ পানে তাকিয়ে মা বাবার সাথে কথা বলতাম। কেন তারা আমায় এই অভিশপ্ত দুনিয়ায় একা রেখে চলে গেল? চার দেয়ালের বন্দি রুমটায় নিজের কান্নাগুলো শোনার মতো কেউ ছিল না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায়। আমার কান্নার শব্দ কাউকে ব্যথিত করেনি। আমার মৃত্যুর সংবাদেও ওরা কখনো ব্যথিত হবে না। অনেকবার ভেবেছিলাম চলে যাব এই অবহেলিত পৃথিবী থেকে, কিন্তু নিজেকে শক্ত করেছি। মা বাবা মারা যাওয়ার 6 মাস পর আমার জীবনের সবচেয়ে বড় এক কালো অধ্যায়ের সূচনা ঘটে। সেদিন আমার খুব জ্বর ছিল। বিছানা থেকে ওঠার ক্ষমতা আমার ছিল না। আমাকে সেবা যত্ন করারও কেউ নেই। এই পৃথিবীতে আমি ছিলাম সেদিন অনেক একা। ছোট মা চিৎকার করে করে আমাকে ডাকছে। আমি এই জ্বর নিয়ে কিভাবে নিচে যাব বুঝতে পারছি না। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাই। আমার অবস্থা তেমন ভালো না। ছোট মায়ের সামনে যেয়ে বলি, ছোট মা, আমাকে এইভাবে ডাকছিলে কেন? কোনো কিছুর প্রয়োজন? ছোট আব্বু সোফার উপরে আরাম করে বসে গম্ভীর মুখ হয়ে বসে আছে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মা আমার কাছে এসে আমার চুলগুলো ধরে জোরে টান দিয়ে বলতে থাকে, রাফি, টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস বল? তুই আমাকে এখনো ভালো করে চিনতে পারিস নি। আমি টাকার জন্য তোকে মেরেও ফেলতে পারি। 1 মিনিটও দেরি করবো না। বল, টাকাগুলো কোথায় রেখেছিস? আমি বুঝতে পারছি না ছোট মা কোন টাকার কথা বলছে, তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ছোট মা, কোন টাকার কথা বলছো তুমি? আমি কোনো টাকা লুকিয়ে রাখিনি।
মিথ্যা বলছিস না তুই? আমার আলমারি থেকে 10 লক্ষ টাকা তাহলে কে নিল? তুই ছাড়া আমার ঘরে তো আর রুম গোছাতে কেউ আসে না, পরিষ্কার করতে কেউ আসে না। এটাই শেষ সুযোগ, বলে দে টাকাগুলো কোথায়। এরপর আমি যা করবো তুই কল্পনাও করতে পারবি না। ছোট মা, আমি তোমার আলমারি থেকে কোনো টাকা চুরি করিনি, বিশ্বাস করো আমাকে। সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি, শুনেনি আমার ব্যথায় কুকড়ে ওঠে সেই মায়াবী কান্না। চাচা আর চাচি মিলে অনেক মেরেছে আমায়, মুখ দিয়ে রক্ত বের হয়েছিল আমার। চাচা ফোন দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দেয় আমাকে, মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয় আমাকে আমার নিজের বাসা থেকে। শেষবারের মতো পিছনে ফিরে দেখে নেই আমার সেই স্বপ্নের হাসি খেলা বাড়িটা, যেখানে ছোট থেকে বড় হয়েছি। আজ সেখান থেকে মিথ্যা অপবাদে বেরিয়ে যাচ্ছি। পুলিশ অফিসাররা যখন বাসার গেট পেরিয়ে যাবে, তখনই আমাদের বাসার পুরনো কর্মচারী করিম চাচা দৌড়ে আসলেন আমার কাছে। চাচাকে দেখে কান্না করে দেই আমি। আমাকে অনেক আদর করতো উনি। আমার কাছে এসে করিম চাচা কানে কানে বলতে থাকে, তোমার বাবা মাকে কে মেরেছে? তোমার ছোট মায়ের আপন ভাই সালমান, আর টাকাটাও চুরি করেছে সে। জীবনে অনেক বড় হবে, তুমি বাবা মায়ের খুনের বদলা নিতে হবে তোমার। এখানে শেষ নয়, এখান থেকেই তোমার জীবনের পথ শুরু। ভালো থেকো। করিম চাচার কথা শুনে সেদিন আমি খুব হেসেছি। পাগল হইনি, তবে সাইকো হয়ে গেছিলাম আমি। মনের ভিতরে অনেকটা কষ্ট চাপা পড়ে গিয়েছিল আমার। মনে মনে একটাই নাম জপেছি আমি, সালমান। সালমান দুনিয়ার যেখানে এসে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে নিজ হাতে মারবো। সে টার্গেট আমার টার্গেট। একটাই লক্ষ্য, একটাই স্বপ্ন, সালমান ভাই। জেলে অনেকের সাথে পরিচিত হয় আমার। কেউ কেউ ছোট গ্যাং এর লিডার, আবার কেউ ছিল লিডারের কাছের লোক। 4 বছর পর জেল থেকে বের হই, মুখে দাড়ি টাড়ি উঠে অদ্ভুত হয়ে যায়। 4 বছর পর নিজেকে নিজে দেখে চিনতে পারছিলাম না আমি। কোথায় ছিল সেই সুন্দর শৈশব, আর আজ জেল থেকে বের হওয়া একটা আসামি আমি। লাল রক্ত চোখে, জীবনের প্রথম হাতে পিস্তল নেই। প্রথম দিকে অনেক ভয় পেতাম, কিন্তু লাইফে ভয় পেলে শুধু সময় নষ্ট। জানি আমাকে মরতে হবে, তাহলে কেন ভয় পেয়ে পিছিয়ে যাব? হয়ে যায় অদৃশ্য মাস্তান। সালমানের খোঁজ নিয়ে জানতে পারি ঢাকার ডন হয়ে যায় সে। সালমানকে ধরতে হলে তার চেয়ে বড় কিছু হতে হবে আমায়। শুরু করি মাস্তানে, সারা দেশে ছড়িয়ে যায় রাফু ভাই। কিন্তু এখনো সেই রাফু ভাইয়ের চেহারা সবার কাছে অদৃশ্য, রহস্যময়। অনেক আবেগ নিয়ে কথাগুলো বলে থামে রাফি। রাত প্রায় শেষের দিকে দূর থেকে শোনা যাচ্ছে মসজিদে দেওয়া মুহসিনের ফজরের আজান। আজকে রাফি মসজিদে যাবে, অনেকদিন যাবো নামাজ পড়া হয় না। তাই শুয়ে থেকে শার্টটা খুলে কালো একটা পাঞ্জাবি পরে নেয়, মাথায় টুপটা লাগিয়ে রওনা দেয় মসজিদের উদ্দেশ্যে। নুসরাত দেখ, কালকে বোকা ছেলেটা, কি জানো নাম? ও রাফি, আজকে নতুন গেট আপ নিয়ে আসছে। মিমের কথাটা শুনে সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। একটা সুদর্শন যুবক ক্যাম্পাসে প্রবেশ করছে, পরনে তার কালো কালারের শার্ট, আগের মতো ও করে বুকের বোতামটা লাগানো নেয়। স্টাইলিশ নিয়ে চোখে চশমাটা বদলে গেছে, আগেরটার মতো মোটো ফ্রেমের না। কম বেশি অনেকেই রাফি দিকে তাকিয়ে আছে। আজ হঠাৎ করে এমন করে বোকা ছেলেটা সবাইকে অবাক করে দেবে ভাবতে পারছে না কেউ। রাফি নুসরাতদের দেখতে না পার ভান দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে। তখনই নুসরাত রাফিকে ডাক দেয়। রাফি যেন এই ডাকের অপেক্ষাই করছিল। আজ মূলত সে হালকা গেট আপ চেঞ্জ করছে নুসরাতের জন্য। রাফি নুসরাতের সামনে যেয়ে দাঁড়ায়, কোনো কথা বলে না। আকবরে নুসরাতই জিজ্ঞেস করে রাফিকে, কি ব্যাপার রাফি, আজ হঠাৎ এমন গেট আপ? নতুন গার্লফ্রেন্ড পেয়েছো নাকি? গার্লফ্রেন্ড না, তবে কোনো এক প্রেয়সীকে দেখার পর থেকে মনটা কেমন যেন করছে, তাই আর কি নিজেকে হালকা চেঞ্জ করার চেষ্টা করছি। আমরা তো দেখতেই পারছি কেমন চেঞ্জ। দামি শার্ট, প্যান্ট, চোখে চশমাটাও চেঞ্জ, হাতে লেটেস্ট মডেলের নতুন ঘড়ি, শরীরে পারফিউমের তাজা গন্ধ আসছে। বাহ, বেশ ভালোই তো নিজেকে চেঞ্জ করেছো একদিনে। চেষ্টা করছি নিজেকে বদলাতে, আজ মনে হয় কিছুটা সফল হয়েছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে আরো উন্নত করতে হবে। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এখন এটা বলো, তোমার গার্লফ্রেন্ডকে, আর সে কি ইউনিভার্সিটিতে পড়ে নাকি অন্য কোথাও? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবে কখন? কথাটা শুনে রাফি নুসরাতের কাছে যায়। রাফি শরীর দেওয়া মারাত্মক পারফর্ম নুসরাতের কেমন যেন আকর্ষণ করছে। রাফি আরেকটার কাছে নুসরাতের কানে কানে যেয়ে বলে, অনুরোধ নয়, তবে অনুরাগে বলছি,
আজ বিকেল 4টায় তোমার জন্য অপেক্ষা করব ধানমন্ডির লেগের পাড়ে। আমি জানি তুমি আসবে। তোমার সাথে নতুন কাউকে পরিচয় করিয়ে দিব, তবে শুধু তোমার একারই দাওয়াত রইল, অন্য কারো নয়। কথাটা বলে সেখানে আইন না, কারণ সে জানে এখন তার নুসরাতের সামনে অনেকেরই প্রশ্নের উত্তর দিতে হবে। অপেক্ষা সেই বিকেলে 4টা, কখন সেই সময়টা আসবে। সময়টা বিকেল 3:40 রাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছানোর চেষ্টা করছে। রাফি আজ একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, তার সাথে কালো জিন্স, চোখে স্টাইলিশ চশমা, হাতে লেটেস্ট মডেলের রোলেক্স ঘড়ি, মাথাল করা পারফিউম, চুলগুলো আজকে কেটে এসেছে, মুখে তেমন দাড়ি বোঝা যাচ্ছে না, নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে পারছে না। মনে হয় কোনো রোমান্টিক শহরের নায়ক সে। টেবিলের উপরে থাকা বাইকের চাবিটা ডান হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রথমে টনির সাথে দেখা হয় রাফির। টনি কেমন অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে। টনির চাহনিতে বোঝা যাচ্ছে সে মনে হচ্ছে কোনো ফিল্মের স্টারকে দেখছে। রাফি টনির দিকে তাকায় আর তার গোলাপি রঙের ঠোঁট দিয়ে শীষ বাজাতে থাকে। টনি এসে রাফির সামনে দাঁড়ায়, নিঃশব্দে পা থেকে মাথা অবধি স্ক্যান করে সে। টনি বুঝতে পারছে না যে হঠাৎ একটা ছেলের এমন করে সাজার কী কারণ থাকতে পারে, তাই সে রাফিকে জিজ্ঞেস করে, ভাই দেখে মনে হচ্ছে কোথাও যাবেন, কিন্তু এমনভাবে সেজেগুজে কোথায় যাচ্ছেন? রাফি নিঃশব্দে হাসে, যেই হাসিতে লেগে আছে অনেক বছর অপেক্ষা করার পর কোনো কিছু পাওয়ার উত্তেজনা। রাফি টনির প্রশ্নের উত্তরে বলে, যাচ্ছি কোনো এক প্রেয়সীকে নিজের আবেগময় শহরে আমন্ত্রণ জানানোর জন্যে। কিন্তু ভাই, কে সেই অচেনা প্রিয়সী যার জন্য আজ এত বছর পর নিজের সুপ্ত অনুভূতির শহরে তাকে জানান দিচ্ছেন? সময় হলে সব কিছু জানতে পারবি, তবে আমি না বলা পর্যন্ত কোনো বেশি কথা আমি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। ভাই, রাস্তায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সাথে সাথে আমাকে ডাকবেন, আমি চলে আসব, কিন্তু আপনি কোনো ঝামেলা করলে ফেঁসে যাওয়ার ভয় বেশি। এই রাফি যদি নিজের ইচ্ছায় ধরা না দেয়, তাহলে পৃথিবীর এমন কোনো পুলিশ এখনো জন্ম নেয়নি যে কি না আমাকে ধরে থানায় নিয়ে যাবে। টনি কিছু বলতে যাবে কিন্তু তা আর বলতে পারে না। এর আগে রাফি সেই জায়গাটা ত্যাগ করে। ধানমন্ডির এই রাস্তাটা আজ বেশ ফাঁকা। কিছুক্ষণ পরপর 2-3টা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। দেখে মনে হয় তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছে। যদি এটা এখন না করে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এমন অবস্থা। কিন্তু না, কিছুই শেষ হবে না, হয়তো কিছু সময় নষ্ট হতে পারে। ওরা এটা বোঝে না যে এত দ্রুত গতিতে গাড়ি চালালে ভীষণ ঝুঁকি, কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। রাফি ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরেই বাইকটা চালাচ্ছে। বিকেলে ধানমন্ডির এই লেকের পাড়ে অনেক কাপলরা ঘুরতে আসে। রাফির আজ এটা প্রথম অভিযান, বলতে গেলে নতুন কোনো অনুভূতি প্রকাশ করতে যাচ্ছে। কিন্তু নুসরাত কি মেনে নেবে রাফিকে? কোনো ঘটনা ঘটার আগেই তা নিয়ে ভাবতেনি, পরে দেখা গেছে সব কিছু নিজের কাছে ঘুরিয়ে যাচ্ছে। বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যৎকে নিয়ে বেশি চিন্তা করা ঠিক না। নুসরাত একটা বেঞ্চের উপর বসে আছে, পরনে তার কালো কালারের একটা শাড়ি, হাতে কিছু রঙিন চুড়ির সমাহার, মুখে কোনো কৃত্রিম মেকআপ করা নেই। এমনিতেই নুসরাতকে বেশ সুন্দর লাগে। মাথার চুলগুলো বাঁধা অবস্থায় না থাকলে তাকে যেন আরও মোহনীয় লাগতো। রাফি নুসরাতের সামনে এসে বাইককে কষে ব্রেক করে। নুসরাত অন্যমনস্ক থাকায় হঠাৎ বাইক থামায় হালকা ভয় পেয়ে যায়। নুসরাত ছোট ছোট চোখ করে সামনের দিকে তাকায়। হাসি উজ্জ্বল সুদর্শন একটা যুবক বাইক থেকে নেমে। ছেলেটার শরীরের গঠন বেশ ভালো, তবে ছেলেটা যেন রাফি এটা চিনতে নুসরাতের বেশি সময় লাগেনি। দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় 1000 বছরের পরিচয় যেন তাদের। নুসরাত হালকা করে কাশি দেয়। রাফির ধ্যান গভীরতা সব ভেঙে যায়। রাফি পেছন থেকে একটা তাজা গোলাপ বের করে হাঁটু গেড়ে প্রপোজ করার স্টাইলে নুসরাতের সামনে বসে বলতে থাকে, ভালোবাসা কি তা আমি জানি না, তবে কোনো এক অন্ধকার রজনীতে তোমাকে দেখে আমার মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতিগুলো কেমন যেন ব্যস্ত হয়ে পড়েছে। তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য মনটা অনেকভাবে প্যারা দিচ্ছিল। আজ আমি সার্থক, তোমার সামনে বসে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পেরে। তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি কিন্তু লিখতে পারি না। তুমি সেই ছবি যা কল্পনা করতে পারি না। তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু তা কখনো পাই না। আজ আমি অনেক করে পেতে চাই তোমার সেই মোহনীয় ভালোবাসার পরশ, যার জন্য অপেক্ষায় আছি প্রতিটা ক্ষণ।
ভালোবাসা কি তপ্তমরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের বেলা? ভালোবাসা কি দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি কোনো এক অজানা ঠিকানা? আজ আমি খুব করে বলবো ভালোবাসি তোমায় প্রিয়সী, ভালোবাসি তোমায়। নুসরাত হাত দিয়ে রাফিকে ইশারা করে বসা থেকে ওঠার জন্য। রাফি ভাবছিল নুসরাত তাকে চড় মারবে, কিন্তু সে তা করেনি। কিছুক্ষণ সময় নিয়েছে। এবার নুসরাত বলতে থাকে, রাফি, একটা মানুষের পছন্দ থাকতেই পারে, এটার জন্য তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তোমার প্রপোজটা আমি মনে হয় গ্রহণ করতে পারবো না। রাফি মুচকি হাসে। রাফি দেখতে পারছে নুসরাতের দৃষ্টিটা তার বাইকের উপর। নুসরাতের চোখে কোনো কিছু জানার অনেক আগ্রহ দেখতে পাচ্ছে রাফি। কি কারণে আমার প্রেম নিবেদনটা তুমি গ্রহণ করতে পারবে না সেটা কি আমি জানতে পারি? অবশ্যই, ছেলেদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নেই, তবে একটা ছেলেকে দেখে আমার সেই ধারণাটা পাল্টে গেছে। কারণ আমার জীবনে কোনো এক করুণ মুহূর্তে সেই ছেলেটা এসে আমাকে বাঁচায়। সেই দিন থেকে আমার মনের একটা জায়গা তার জন্য বরাদ্দ হয়ে গেছে। রাফি এবার একটু শব্দ করে হেসে বলে, আচ্ছা নুসরাত, সেই ছেলেটা কি তোমাকে কোনো এক অন্ধকার জঙ্গল থেকে মানুষ নামের পশুদের হাত থেকে রক্ষা করেছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? এই ঘটনাটা তো আমি ছাড়া আর তেমন কাউকে কিছু বলিনি। তুমি এটা কিভাবে জানলে সেটা আমাকে বলো। রাফি কিছু বলে না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে লেকের পাড়ে নিঃশব্দে হাঁটতে থাকে। পেছনে পেছনে যে নুসরাত আসছে সেটা রাফি বেশ ভালোই বুঝতে পারছে। কি হলো রাফি, তুমি কিছু বলছো না কেন? এমন করে হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নুসরাত, আমার বাইকটা দেখে কি তোমার চেনা চেনা লাগছে? দেখো তো ভালো করে, কোথাও এমন বাইক দেখছো কিনা? হুম, আমি বেশ কিছুক্ষণ ধরেই তোমার বাইকের উপর লক্ষ্য করেছি। আমাকে সেই রাতে যে আগন্তুকটা বাঁচিয়েছে তার বাইকটাও দেখতে তোমার বাইকের মতো। সেই অচেনা অজানা আগন্তুকটা যদি আমি হই তাহলে কি মন্দ হবে? মানে কি বলতে চাচ্ছ সেটা ক্লিয়ার করে বুঝিয়ে বলো আমাকে। সেদিন রাতে আমি চন্দ্রবিলাস করতে জঙ্গলের পাশে একটা বড় পুকুরের পাশে বসেছিলাম। বাইক নিয়ে যখন আমি জঙ্গলের মাঝপথ দিয়ে চলে আসব, তখনই একটা মেয়ের আতঙ্কে চিৎকার শুনে সেই দিকে এগিয়ে যাই। বাকিটা মনে হয় আমার আর কিছু বলার নেই। রাফি কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নুসরাতের কাছে যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। খুশিতে আত্মহারা হয়ে গেছে সে। অনেক দিন ধরে খোঁজ করা সেই রাজকুমারকে পেয়ে গেছে। নুসরাত যে রাফিকে পেছন দিয়ে আঁকড়ে ধরে। রাফি পেছনে ফিরে তাকায়। নিজের কাছেও বিশ্বাস হচ্ছে না নুসরাত তাকে জড়িয়ে ধরে আছে। এই শহর রাফিকে আজ অনেক বড় একটা উপহার দিয়েছে। অবহেলিত শহর তাকে পৃথিবীতে বাঁচার জন্য একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে আজ। রাফি অনেক খুশি। এলোমেলো জীবনটাকে গোছানোর সময় চলে এসেছে। নুসরাতকে বাইকের পেছনে বসিয়ে বাইকটা স্টার্ট দেয়। আজ ওরা দুজন এই ব্যস্ত শহরটাকে মাতিয়ে দিবে তাদের ভালোবাসার রং দিয়ে। রাতে সময়টা রাত 10টার কাছাকাছি। সালমান নিজের আস্থানায় অবস্থান করছে। পায়ের ওপর পা তুলে সোফায় বসে সিগারেট টানছে সে। অনেক চিন্তা হ্রাস করেছে তাকে। রাফু ভাই শহরে আগমন করেছে, এটাই তার বড় চিন্তা। রাফু ভাই যে কতটা ভয়ঙ্কর সেটা সম্পর্কে সালমানের ভালোই ধারণা আছে। সালমান বসে বসে যখনই এগুলো চিন্তা করছিল, তখন রাহাত সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ভাই সেদিন ওসমান শরীফ আর রাব্বিকে রাবু ভাই নিজ হাতে খুন করেছে। এখন তার সবচেয়ে বড় টার্গেট হলেন আপনি। কিছুদিন আপনাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবে আপনার খোঁজ সে পেয়ে গেলে শেষ করে দিবে সব। কথাটা শুনে সালমান বসা থেকে উঠে দাঁড়ায়। হাত থেকে সিগারেটটা ফেলে মদের গ্লাসটা হাতে নিয়ে তা খেতে থাকে। এখন মনে হয় সালমানকে মদের নেশায় ধরেছে। টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামনের কাছে পরপর 2টা গুলি করে। নাক দিয়ে পিস্তলের গন্ধটা শুকতে থাকে। রাহাত জানে সালমান বেশি টেনশনে থাকতে এমনই কিছু করে। নেশাগ্রস্ত গলায় রাহাতকে উদ্দেশ্য করে বলে, রাফু আমার কিছু করতে পারবে না। আমি নিজ হাতে ওই রাফুকে মারব, নয়তো আমার শান্তি হবে না। নিজ হাতে কিভাবে রাবু ভাইকে মারলেন? আমার তো এখন পর্যন্ত চেহারাটা দেখতেও পাইনি। তাহলে কিভাবে রাবুর কাছে যাব? সে তো অদৃশ্য মাস্তান হয়ে মিশনে বের হোক। হা হা হা,
আছে আছে এমনই একজন আছে যে রাফুরকে অনেক কাছ থেকে দেখেছে। কে সেই ব্যক্তি যে রাবু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সম্মুখীন হবে? রাফুর অনেক কাছের লোক, তার অতি বিশ্বাসের একটা ছেলে। আমাকে রাফুর সামনে নিয়ে যাবে। রাবু ভাইকে সামনে থেকে মারা যাবে না, পিছন থেকে মারতে হবে। কিন্তু ভাই আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে রাবুর সাথে সে কেন বেইমানি করবে। টাকা টাকা, পৃথিবীর সব বিশ্বাস, বন্ধুত্ব আরো যা আছে সব কিছু এই জিনিসটা দিয়ে কিনে নেওয়া যায়। আমি টাকা দিয়ে কিনে নিয়েছি তাকে। রাফু সব খবর সে আমাকে দেবে। রাহাত ভেবে পায় না কে সেই ব্যক্তি রাফু ভাইয়ের মতো ভয়ানক মাস্তানের সাথে বেইমানি করবে। রাতে আজকের রাতের চন্দ্রটা কেমন যেন করে আলো দিচ্ছে, অন্য দিনের চেয়ে অনেকটা আলাদা। এমন চাঁদের আলো অনেক বছর পর পর দেখা যায়। বিজ্ঞানীদের মতে এই সময় চাঁদ পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। আগে কখনো এমন আলো দিতে দেখেনি রাফি। রাস্তার পাশে থাকা ছোট ছোট চা, পান, সিগারেট বিক্রি হয় দোকানগুলো এখনো বন্ধ করেনি। হয়তো আজ বিক্রি বার্তা অন্য দিনের চেয়ে বেশি হচ্ছে, আর হবে নাই বা কেন। আজ আকাশে এমন একটা চাঁদ উঠেছে, শহরের অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটবে আর মনোমুগ্ধকর সেই চন্দ্রবিলাস করবে। রাফি রাস্তার পাশে ছোট দোকানে যায়। 3টা ছেলে বসে বসে চা খাচ্ছে। বয়স তেমন হবে না, 24 থেকে 25। রাফি ভালো করে লক্ষ্য করে দেখে 2টা ছেলের বাম হাতে জ্বলন্ত সিগারেট। রাফি 2 প্যাকেট বেনসন সিগারেট নেয়। 3টা ছেলেই অবাক হয়ে যায় রাফির কাণ্ড দেখে। যেখানে মানুষ টাকার জন্য 5 টাকার পাইলট সিগারেট খায়, সেখানে তো রাফি 600 টাকা দিয়ে 2 প্যাকেট বেনসন সিগারেট নিচ্ছে। রাফি নতুন প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দোকানের লাইটারটা দিয়ে সিগারেটে আগুন জ্বালায়। 2টা টান দিয়ে পেছনে ফিরে তাকায় রাফি। 3টা ছেলেই লোভনীয় দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। মুচকি এসে রাফি প্যাকেট থেকে আরও 3টা সিগারেট বের করে ছেলে 3টার হাতে দেয়। মোটামুটি ছেলেগুলোর মুখে তৃপ্তির হাসি দেখা মিলল। ওরা যেন এই সিগারেটের আশায় রাফির দিকে চেয়েছিল। রাফি দোকান ত্যাগ করে। মানুষের সাথে বেশি মিশে গেলে সম্মান কমে যায়, নিজের কোনো মূল্য থাকে না অন্যের কাছে, যার কারণে সেই মানুষগুলো যখন তখন যে কোনো কথা লিমিট ক্রস করে বলে ফেলতে পারে। রাফি যা ভাবছিল তাই হলো। আজকে রাস্তায় অনেক লোক হাঁটতে বের হয়েছে, কারো হাতে আছে জ্বলন্ত সিগারেট, আবার কারো হাতে দামি মোবাইল। রাফি চিন্তা করছে এই অপরূপ সৌন্দর্যের রাতে যদি নুসরাত পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আজ মনে হয় না সেই আশাটা পূরণ হবে। আরাফ দেখ, তোর পাখিকে নিয়ে গিয়েও উড়াল দিয়েছি মনে হয়। পাখি এবার বন্ধ খাঁচা থেকে মুক্ত আকাশে উড়াল দিয়েছে। তুই চাইলেও আর ধরে আনতে পারবি না। আরাফ বাইকের উপর আরাম করে বসে বসে সিগারেট ফুঁকছিল। তখনই রিফাত হাসির ছলে জোরে কথাটা বলে। আরাফ রিফাতের দিকে তাকায়, দেখে রিফাত ভার্সিটির গেটের দিকে তাকিয়ে কথাটা বলেছে। হাত দিয়ে রিফাতকে সরিয়ে গেটের দিকে তাকায় সে। কালো কালারের নিউ মডেলের নতুন বাইক R15 V3 নিয়ে রাফি প্রবেশ করছে। পেছন থেকে রাফিকে জড়িয়ে ধরে আছে নুসরাত। এটা দেখে অনেক রেগে যায় আরাফ, যার বহিঃপ্রকাশ করছে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা জোরে চেপে ধরে আছে। রিফাত, শাওন, মাসুদ, তোরা সবাই গিয়ে হকি স্টিক, স্টাম্প যা আছে সব নিয়ে আই। আজকে এই রাফুর বাচ্চাকে আমি শেষ করে দেব। ওর সাহস কি করে হয় আমার ভালোবাসার মানুষকে নিয়ে বাইকে করে ভার্সিটিতে আসার। আরাফের কথা শুনে সবাই চলে যায় জিনিসগুলো আনার জন্য। রাফি আজকে অনেক চেঞ্জ হয়ে ভার্সিটিতে এসেছে। সাদা কালারের চেক শার্ট, কালো জিন্স, হাতে লেটেস্ট মডেলের ঘড়ি, পায়ে সাদা কনভার্স, চোখে স্টাইলিশ চশমা। বাইকের পেছনে তার ভালোবাসার মানুষটা বসা। মনের মধ্যে কেমন যেন আলাদা একটি ফিলিংস আসছে। রাফি বাইকটা থামায়। সামনে আরাফ আর তার বন্ধুরা হাতে স্টাম্প স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। রাফি আর নুসরাত বাইক থেকে নেমে দাঁড়ায়। রাফিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আরাফ তার হাতে থাকা শক্ত স্টিকটা দিয়ে জোরে একটা বাড়ি মারে রাফির পায়ে। রাফি ব্যথায় কুঁকড়ে ওঠে, তবে সে এটা প্রকাশ করে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে ঝুলে আছে হতাশা ডাকা সেই হাসি। নুসরাত সামনে এগিয়ে আসবে, তা আর সে পারে না। রাফি হাতের ইশারায় নুসরাতকে থামিয়ে দেয়। আরাফ একটু এগিয়ে যায় রাফির দিকে। রাফির কলারটা ধরে ভার্সিটির সবার সামনে নিয়ে আসে। রাফি কিছু বলে না। আরাফ জোরে চিৎকার করে বলে, আমি নুসরাতকে ভালোবাসি, এটা ক্যাম্পাসের সবাই ভালো করে জানে, তাই কোনো ছেলে নুসরাতের আশেপাশে গেছে না। কিন্তু
তুই সেই দুঃসাহস দেখিয়েছিস। আজ আমি তোকে এমন অবস্থা করবো, ভার্সিটির সবাই বই পেয়ে যাবে। আমি কি আমার কোনো ছোট ভাইকে এখানে ডাকতে পারি? বেশি সময় নিব না, জাস্ট 10 মিনিট। রাফি কথাটা বলে আরাফের উত্তরের অপেক্ষায় তাকিয়ে থাকে। কম বেশি সবাই রাফির দিকে চেয়ে আছে। রাফি যে আজকে অনেক বড় বিপদে পড়েছে, কিন্তু সাহায্য করার মতো এই ভার্সিটিতে কেউ নেই। রাফির কথাটা শুনে আরাফ হাসতে হাসতে বলে, ডাক্তার কোন বাপকে এখানে রাখবি? আজ আমার শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবো না। রাফির প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে। মুচকে এসে সবার থেকে একটু দূরে যে পকেট থেকে দামি মোবাইলটা বের করে তাকে যেন ফোন দেয়। 2 মিনিট কথা বলে রাফি আগের জায়গায় এসে দাঁড়ায়। আরাফ এখন 10 মিনিট সময় অপেক্ষা করবে। আরাফ হাত দিয়ে কাউকে একটা চেয়ার আনতে পাঠায়। 4 পায়া বিশিষ্ট নীল কালারের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাফ। 10 মিনিট অপেক্ষা করতে করতে একটা সিগারেট খাওয়া যাক, যেমন ভাবা তেমন কাজ। আরাফ একটা সিগারেট জ্বালায়। সবাই জানে আরাফের ক্ষমতা কতটা উপরে। আরাফ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। রাফির দেওয়া 10 মিনিট শেষ। যাদের হাতের ঘড়ি আছে সবাই নিজেদের ঘড়িতে সময়টা দেখে নেয়। 10 মিনিট শেষ, কিন্তু এখনও কেউ আসছে না। রাফির মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দ হয়। আরাফ সিগারেটটা নিচে ফেলে দেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির কাছে এসে বলে, নিজের হাতের ঘড়ির দিকে একটু তাকা। 10 মিনিট তো শেষ। তোর ছোট ভাই কি এখানে আসবে না তোকে বাঁচাতে? রাফির সময় দেখতে হয় না, সে নিজেই সময়কে নিজের অস্তিত্বে ঘুরায়। ছোট ভাই তো সে কখন এসে বসে আছে, কিন্তু তোরা কখন অ্যাকশন শুরু করবি সেটার অপেক্ষায় বসে আছে। রাফির কথা শুনে উপস্থিত সবাই ক্যাম্পাসের গেটের দিকে তাকায়, কিন্তু কাউকে আসতে দেখতে পারছে না। তাহলে কি রাফি মিথ্যা কথা বলছে? কিন্তু এখানে মিথ্যা বলে লাভ কি? বড় কোনো ধরনের সমস্যা এখানে আজ হবেই। ওই তোর ছোট ভাই, আমি দেখছি না কেন? নাকি আমার বই পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে? রাফি কখনো কাউকে মিথ্যা কথা বলে না, এটা তার পছন্দ না। আমি একবার যখন বলেছি তখন তো নিশ্চয়ই আমার ছোট ভাই এসেছে, কিন্তু সে সবার শখের আড়ালে। তোর দেখি মুখ ফুটিয়েছে। এতদিন দেখতাম ভার্সিটিতে বোকার মতো নাচতে, এখন মেয়ে পেয়ে পুরো চেঞ্জ। বালু, বেশ বালু। এত পরিবর্তনটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেকে পরিবর্তন করেছি ঠিকই, কিন্তু সেটা কোনো মেয়ের জন্য নয়। তোরে তো সাহস আসে কোথায় থেকে, সেটাই তো বুঝতে পারলাম না। সাহস? সেটা তো ছোট থেকেই আমার। আজ নুসরাতের ভালোবাসার জোরটা একটু বেশি। আজ ভালোবাসা তোর মুখ থেকে চিরতলে শেষ করে দেব। আর কখনো নুসরাতের দিকে তাকানোর সাহস পাবি না তুই। কথাটা বলে আরাফ নিজের ডান পাটা দিয়ে রাফির বুকে জোরে লাথি মারে। রাফি একটু দূরে ছিটকে পড়ে। রাফি নিচ থেকে উঠে দাঁড়ায়। আরাফ চেয়ে রাফির মুখের পাশে সজোরে কিল মারে। আরাফ এত জোরে মারে যার কারণে রাফির ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হতে থাকে। রাফি ডান হাত দিয়ে ঠোঁটের কাছ থেকে রক্তটা নিয়ে দেখে উচ্চ কণ্ঠে হাসতে থাকে। আরাফ বোকা বনে যায়। একটা ছেলের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, সেটা দেখেও সে কীভাবে হাসতে পারে? রাফি কি পাগল হয়ে গেছে নাকি? কেউ কিছু বুঝতে পারছে না। রিফাত পেছন থেকে রাফির কাছে যেয়ে দাঁড়ায়। হাতে থাকা স্টাম্পটা রাফিকে বাড়ি মারবে, তখনই কোথা থেকে একটা স্নাইপারের বুলেট এসে রিফাতের ডান পায়ে লাগে। রিফাত নিচে পড়ে যায়। ব্যথায় তার অবস্থা খারাপ, পা থেকে রক্ত পড়তে থাকে। সে নিচে বসে বসে 2 হাত দিয়ে রক্ত বন্ধ করার বৃথা চেষ্টা করে। রাফি শব্দ করে হাসে। এই হাসিটা যেন আরাফের পছন্দ হয় না। রাফির হাসি তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সাবধানতা বজায় রেখে আরাফ ডান হাতে স্টিকটা নিয়ে রাফির দিকে এগিয়ে যায় মারার জন্য, কিন্তু সেটা আর পারে না আরাফ। এর আগেই গরম একটা বুলেট এসে আরাফের ডান হাতে লাগে। তার হাত থেকে শক্ত স্টিকটা নিচে পড়ে যায়। বাম হাত দিয়ে ডান হাতের উপর চেপে ধরে, কিন্তু এই ব্যথা যেন একটুও কমান নয়। এখন যদি মৃত্যু হয়ে যেত তাহলে ভালো হতো। এই অসমাপ্ত ব্যথা সহ্য করার মতো না। আরাফদের এই করুণ অবস্থা দেখে পেছনে হাতে স্টিক নিয়ে দাঁড়িয়ে থাকা 2টা ছেলে দৌড়ে পালিয়ে যায়। উপস্থিত কেউ বুঝতে পারছে না কোথা থেকে সাইলেন্সার লাগানো বুলেট এসে লাগছে আরাফদের শরীরে। সবাই অধীর আগ্রহ নিয়ে দেখে যাচ্ছে। রাফি চেয়ারটা টেনে বসে, একটা সিগারেট জ্বালায় সে। পরিবেশটা এখন শান্ত, তবে কিছুক্ষণ পর কি হবে জানা নেই কারো। সবার কাছে রাফিকে কেমন যেন অচেনা লাগছে। কেউ আগে কখনো রাফির এমন অবাক করা কাণ্ড দেখেনি। রাফি সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে ছাড়তে বলে, আরাফ, কেমন লাগলো আমার শেষ খেলাটা? এতক্ষণ ধরে আমি তোকে কিছু বলিনি, এর মানে এই না যে আমি বোকা। আমি কিছু বলতে পারবো না। আমি শত্রুকে মারতে একটু টাইম নেই।
দেখতে চাই শত্রু আমার প্রতি কতটা কঠোর হতে পারে। উত্তর বাচ্চা, তোকে আমি দেখে নেব। তুই আমাকে চিনিস না, আমি কে, কি আমার ক্ষমতা, এই সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি নিজেই নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই, আবার তোর ক্ষমতা সম্পর্কে কি জানবো আমি? রাস্তার পাতি কুকুরগুলা একটু বেশি চিল্লাই, আর সিংহের একটাই গর্জনের যথেষ্ট পুরো শহরটা কাঁপানোর জন্য। পিছন থেকে গুলি করে কে? নিশ্চয়ই তোর ছোট ভাই। সাহস থাকলে বল, সামনে আসতে, দেখি তার কত দম। মশা মেরে হাত কালো করার কোনো ইচ্ছেই আমার নেই। সিংহ সিংহের সাথেই লড়াই করবে, কোনো পাতি কুকুরের সাথে না। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফি। বা পা দিয়ে চেয়ারটাকে ফেলে দেয় সে। সামনে যে নুসরাতের হাতটা ধরে সে। পেছন থেকে চিৎকার দিয়ে আরব বলে, রাফি, তোর সাথে আমার বাসায় দেখা হবে। এখন সময়টা তোর ছিল, কিন্তু এখন আমি সময়টাকে নিজে করে নিব। চ্যালেঞ্জ কর। আরফের কথা শুনে রাফি মাথাটা বাঁকা করে, জোরে বলে, দাওয়াত রইল আমার নীরব বিচ্ছিন্ন শহরে। নিজের শহরে ডেকে এনে ভালো খাতিরদারি করব, চলে আসিস। রাফি কথাটা বলে সেখানে আর দাঁড়ায় না। নুসরাতকে বাইকের পেছনে বসিয়ে রওনা দেয় তাদের গন্তব্যে। রাত 12টা কিংবা 1টা হবে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। শহরটা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই শহরের কিছু মানুষের মন এখনো পরিষ্কার হয়নি। ভেতরে রয়ে গেছে অহংকার, হিংসা, মিথ্যা, আরও কত কিছু। মিরপুরের এই রাস্তাটা বড্ড ফাঁকা, কোথাও যেন মানুষের আনাগোনা নেই। নিস্তব্ধ হয়ে গেছে ব্যস্ত শহরটা। দূর থেকে ল্যাম্পপোস্টের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। মিরপুরের এই নীরব রাস্তায় একদল লোক দাঁড়িয়ে আছে। পরনে সবার রেনকোট, কারো রেনকোট কালো কালারের, আবার কারো হলুদ। কেন তারা এভাবে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে? কি তাদের উদ্দেশ্য? রাফি আজকে রাতে মিশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কালো কালারের পরিচিত রেনকোটটা পরে বাইকটা স্টার্ট দেয়। আজকে বাইরে অনেক বৃষ্টি, রাস্তাটা পুরো ফাঁকা। নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সালমানের মৃত্যু ঘোষণা করতে যাচ্ছে রাফি। সন্ধ্যা থেকে রাফি টনিকে দেখতে না যার কারণে একাই মিশনে বের হয় রাফি। মিরপুরের স্টেডিয়ামের পাশে রাস্তায় এসে বাইকটা থামায় রাফি। সামনে অনেকগুলো লোক রেনকোট পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থেকে চেয়ারে বসে থাকা লোকটাই যে সালমান, সেটা বুঝতে রাফির কোনো অসুবিধা হলো না। রাফি সামনের দিকে এগিয়ে যায়। সালমানের সামনে একটা চেয়ার খালি পড়ে আছে। রাফি যেয়ে সেটাতে পায়ের উপর পা তুলে বসে। সালমান এতক্ষণ রাফির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টির আমেজটা কমে আসছে, কিন্তু জোরে বেগে হাওয়াটা থামার নামই নিচ্ছে না। গাছ থেকে পানি পড়া টইটুম্বর আওয়াজটা এখন পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, কিন্তু এই সময় নীরবতা যেন শোভা পাচ্ছে না। তাই নীরবতা ভেঙে প্রথমে সালমান বলতে শুরু করে, আমার সামনে এখন বসে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়ার লিডার রাপু ভাই। একটা শহর কাঁপাতে তার নিজের নামটাই যথেষ্ট। সে কেন আমাকে মারার জন্য এত গেম কেন, সেটাই বুঝতে পারছি না। কি কারণে আমি তার শত্রু হয়ে গেছি? আমি কাউকে মারার আগে বলি না কি কারণে তাকে মেরেছি। রাপু ভাই, কোথায় আপনার সৈন্যদল? আমার পিছনে তাকিয়ে দেখেন, কত সৈন্য দাঁড়িয়ে আছে আমাকে রক্ষা করার জন্য। আপনি একা তো আমাকে মেরে এখান থেকে চলে যেতে পারবেন না। তোকে পাহারা দেওয়ার জন্য এত পালা কুত্তার প্রয়োজন হয়, কিন্তু আমার কাউকে প্রয়োজন হয় না, আমি একাই 100। আজ আর সেই পুরনো ডায়লগে কাজ হবে না। এই শহরে একটাই বাঘ থাকে, তার নাম সালমান খান। আমার কথায় শহরটা চলে, তুই কি করবি আমার? ছোট একটা শহর তোর কথাই চলে, কিন্তু আমার কথায় পুরো বাংলাদেশ মাফিয়া পোলাপান চলে। আজ তোকে বাঁচাতে কেউ আসবে না, সেটাই আমার বড় দুঃখ। কিন্তু আমার কিছু করার নেই। আজ আমি নিজ হাতে তোকে মারবো। সময় কার কখন বদলে যায় সেটা বলা যায় না, কিন্তু আমি বলতে পারি আজ এখানে তুই বেঁচে থাকবি না। আমি বসে বসে দেখব তুই একা কি করতে পারিস। কথাটা শুনে রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে পিস্তলটা বের করে পরপর 4টা গুলি করে। চোখের পলকের আগে সালমানের পেছনে দাঁড়ানো লোকগুলোর কারো মাথায়, কারো পায়ে, বুকে গুলি লাগে। কেউ রাফিকে গুলি করার সময় পায় না। রাফি পিস্তলটা রিলোড দিয়ে আবার এসে সালমানের সামনে চেয়ারে বসে পড়ে। সালমান জানে রাফি অনেক ভয়ানক মাস্তান, কিন্তু আজ প্রথম তা নিজের চোখের সামনে দেখল। রাফি রক্তের নেশায় মেতে উঠেছে। শত্রু তাজা রক্তের গন্ধ যেন তার কাছে অতি প্রিয়। সালমান রাফিকে উদ্দেশ্য করে বলে, 7জন লোক মেরে নিজেকে রাফিয়ান দাবি করা, বোকার স্বর্গে বাস করা একই কথা। পিছনে ফিরে তাকিয়ে দেখ, আর মাত্র 2জন লোক আছে, কেউ বেঁচে নেই।
রাফির কথা শুনে সালমান পেছনে ফিরে তাকায়, দেখে দুজন ছেলে বাদে কেউ বেঁচে নেই, সবাই নিচে পড়ে আছে। তাদের নিথর দেহ দেখে সালমান ভয় পেয়ে যায়, কিন্তু রাফির সামনে তা প্রকাশ করছে না। সালমান মুচকি হেসে নিজেকে স্বাভাবিক করে নেয়। রাফি একটু অবাক হয় সালমানের এমন মুচকি হাসি দেখে। কি হলো, তুই এমন করে হাসছিস কেন? হা 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 হা, হাসবো নাই বা কেন? আমার হাসির কারণ আছে, তাই আমি হাসতেছি। সালমান কখনো কারণ ছাড়া হাসে না। সালমানের রহস্যময় কথাটা রাফির সহ্য হয় না। পিস্তলটা পেছনের দিকে তাক করে পরপর 2টা গুলি করে পেছনের 2টা ছিল পিচ ঢালা ভেজা রাস্তার উপরে পড়ে যায়। সালমান আরও জোরে জোরে হাসতে থাকে। রাফি যে সালমানের রেনকোটের কলার ধরে বলতে থাকে, শেষ, তোর পালা কুকুরগুলো সব মরে রাস্তায় পড়ে আছে, পিছনে তাকিয়ে দেখে নে, তোকে এখনই শেষ করে দিব আমি। সালা, গুলি দেখি কেমন বুকের ফাটা তোর। এখনো অনেক মাইন্ড গেম খেলার বাকি আছে, সেটা শেষ করে নেই আগে। আমি আর অপেক্ষা করতে চাই না, অনেক সময় দিয়েছি, আর না, আজ আমি এখানেই খেলা শেষ করে দিব। নো নো মিস্টার রাফু ভাই, সেই ভুলটা করবেন না, নিজের বিপদ ডেকে হানবেন না। হঠাৎ কারো গলার শব্দ পেয়ে রাফিয়ার সামনের দিকে তাকায়। বাইকে হেলান দিয়ে কোনো এক আগন্তুক দাঁড়িয়ে আছে। পরনে তার কালো রেনকোট, মাথায় বড় হুডওয়ালা টুপি, মুখে কাটা মাস্ক। আগন্তুক দেখতে অনেকটা রাফির সাথে মিল আছে। কে এই আগন্তুক? রাফির নিজের ধারণার বাইরে, কিন্তু আগন্তুকের গলার কণ্ঠটা রাফির অনেক পরিচিত, তবে রাফি সেটা মনে করতে পারছে না। আগন্তুককে দেখে সালমান জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, চলে এসেছে আমার মাইন্ড গেমার। রাফু, তুই চাইলেও আমাকে আজ মারতে পারবি না, কারণ তোর একটা বড় জিনিস আমার কাছে আছে। কিসের জিনিস যেটা তোর কাছে আছে? আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? জানবি কি তোর জিনিস, আর দেখতেও পারবি। অনেক সময় হয়ে গেছে সিগারেট খাওয়া হয় না, আমি সিগারেটটা জ্বালিয়ে নেই, তারপর তোর সাথে কথা বলছি। সালমান রেনকোটের সামনের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে। সিগারেটের প্যাকেটে মনে হয় একটাই সিগারেট ছিল। সালমান সিগারেটটা ঠোঁটে চাপে, খালি প্যাকেটটা নিচে ফেলে দেয়। রাফি ভেবে পায় না কি এমন জিনিস যেটা সালমানের কাছে আছে। নুসরাত? না, নুসরাত কেন হবে? সালমান নুসরাতের খবর কিভাবে পাবে? কেউ তো জানে না নুসরাতের কথা। তাহলে কি জিনিস? রাফি আর ভাবতে পারছে না, তাই উচ্চস্বরে বলে, সালমান, আমার জিনিসটা কি সেটা আমাকে দেখা, আমি আর অপেক্ষা করতে পারছি না। হা 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 হা, জিনিসের জন্য রাফু ভাই অনেক পাগল দেখ। এই বের করে আনো রাফু ভাইয়ের অমূল্য সম্পদ। আগন্তুকটা সালমানের গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা মেয়েকে বের করে আনি। মেয়েটার হাত দুটো পিছন দিয়ে বাঁধা, মুখে টেপ লাগানো। আগন্তুক মেয়েটার মুখ থেকে টেপটা সরিয়ে নেয়। রাফি দূর থেকে দেখতে পায় মেয়েটার কেউ না, নুসরাত। কিন্তু সালমান নুসরাতের সম্পর্কে কিভাবে জানলো? রাফি নুসরাতকে এমন অবস্থায় দেখে রেগে যায়। সালমান, তুই নুসরাতকে ধরে এনে অনেক বড় ভুল করে ফেললি। সঠিক সময়ে এমন ভুল কাজ করাই আমার স্টাইল। যতক্ষণ পর্যন্ত নুসরাত আমার কাছে থাকবে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না। রাফি নিজের মাইন্ডটাকে শান্ত করে, ঠান্ডা মাথায় বলে, সামনের আগন্তুকটাকে আমি সেটা জানতে চাই। আগন্তুককে দেখলে তুই অনেক কষ্ট পাবি। আমি চাই না তুই মরার আগে এমন কষ্ট পাস। কে মরবে কে বেঁচে থাকবে সেটা সময়ই বেশ ভালো জানে। আগন্তুককে বল মুখ থেকে মাস্কটা খুলে ফেলতে। সালমান হাত দিয়ে কিছু একটা ইশারা করে। সামনে থাকা আগন্তুক মুখ থেকে মাস্কটা সরিয়ে নিচে ফেলে দেয়। দূরের ল্যাম্পপোস্টের আলোয় মুখটা কিছুটা বোঝা যাচ্ছে যে আগন্তুকটা টনি। রাফি অনেকটা চমকে ওঠে টনিকে এইভাবে দেখে। বেইমান সবাই বেইমান। টনি এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো সে বেইমানি করছে? টনি, তুই এখানে এই অবস্থায় কেন? ভাই, টাকা টাকা সবই তার খেলা। সালমান ভাই আমাকে 10 কোটি টাকার অফার করে তোমার সাথে বেইমানি করার জন্য, আমিও তাই করি। তোর টাকা প্রয়োজন, আমি দিতাম তোকে এর থেকেও বেশি, কিন্তু তুই সেটা না করে আমার সাথেই বেইমানি করলি। কিছু করার নেই রাফু, টাকার জন্য সবাই সব কিছু করতে প্রস্তুত আছে। টনিকে এত বিশ্বাস করতো রাফি, কিন্তু কি করলো সে? বেইমানি করছে।
রাফি আর সহ্য করতে পারে না। খেলাটা এখানেই শেষ করা দরকার। রাফির কোমরের কাভার পয়েন্ট থেকে ছোট একটা পিস্তল বের করে, চোখের পলকের আগে 2টা গুলি করে একটা যে টনির কপালে ভেদ করে বাইরে চলে যায়। টনি নিস্তেজ হয়ে নিচে পড়ে যায়। আরেকটা বুলেট যে সালমানের বাহুতে লাগে। ব্যথায় কুঁকড়ে ওঠে সালমান। নুসরাত ভয়ে কাঁপছে। রাফি সালমানের দিকে এগিয়ে যায়, পিস্তলটা রিলোড নিয়ে নেয় রাফি। সালমান ভয় পেয়ে যায় রাফিকে দেখে, সে ভয়ে পেছাতে থাকে। রাফি সালমানকে থামানোর জন্য আরেকটা গুলি করে তার পায়ে। সালমান ভয়ে কাতর চেহারা নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, রাফু ভাই, আমাকে ছেড়ে দে। আমি আপনার কি এমন ক্ষতি করছি যার কারণে আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? মনে করে দেখ, প্রায় আজ থেকে 10 বছর আগে ঢাকার সবচেয়ে ধনী বিজনেসম্যান আশরাফ চৌধুরী আর তার স্ত্রীকে কোনো এক অন্ধকার রাত খুন করে চলে গিয়েছিলি তুই, মনে আছে সেই কথা? না ভাই, আমি তো তেমন কোনো খুন করিনি। মিথ্যা কথা আমার একটুও সহ্য হয় না, তুই সত্যি কথা বল, বেঁচে যাবি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নিজে খুন করেছি, কিন্তু সে 10 বছর আগে ঘটনার সাথে আপনার কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর। সেই আশরাফ চৌধুরীর ছেলে আমি। দেখ, ভালো করে দেখ, আমাকে চিনতে পেরেছিস কিনা। রাফি মুখ থেকে মাস্কটা খুলে ফেলে দেয়। সালমান এবার মুখ ফুটে বলে ওঠে, রাফি তুমি? কিন্তু এটা কি করে সম্ভব? রাফি আর কোনো প্রশ্নের জবাব দিতে চায় না। পিস্তলটা সালমানের দিকে তাক করে ট্রিগারে জোরে একটা চাপ দেয়। গরম বুলেটটা যে সালমানের মাথায় লাগে। মাথা থেকে তাজা রক্ত বের হয়ে পিচ ঢালা ভেজা কালো রাস্তায় পড়ছে। নুসরাত দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে। রাফি বুঝতে পারছে নুসরাত অনেক ভয় পেয়ে আছে, তাই শান্ত করতে হবে। তাই রাফি বলে, নুসরাত, এই নুসরাত, তাকাও আমার দিকে এক নজর। রাফিয়ানের হবু বউ হয়ে এভাবে ভয় পেলে চলবে না। নুসরাত মাথাটা উঁচু করে রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তুমি এই মাস্তানি ছেড়ে দাও। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কি হবে আমার? ছেড়ে দিব সব মাস্তানি, কথা দিলাম। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আমি সারা জীবন তোমারই থাকবো। কিছুদিন পর তোমাকে সারা জীবনের জন্য পেতে তোমাদের বাসায় যাব। সারা জীবনের জন্য পেতে মানে বুঝতে পারছি না আমি। তোমার আর কিছু বোঝা লাগবে না। আমার আর তোমার বিয়ে নিয়ে কথা বলতে যাব তোমার বাসায়। রাফির মুখ থেকে এমন কথা শুনে নুসরাত লজ্জায় লজ্জিত হয়ে যায়। রাফি নিজের রেইনকোটটা খুলে ফেলে দেয় রাস্তার মাঝে। রেইনকোটের নিচে থেকে শার্টের কলারে নুসরাত 2 হাত দিয়ে জাপটে ধরে। রাফিও নিজের প্রেয়সীকে আগলে নেয় নিজের বাহু ডোরে। তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই মুষলধারে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে জানাবেন। আর আপনারা কীরকম গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।